নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডায় চলছে সুলেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে দেবদত্ত সূত্র। গল্পের প্রথম পর্বটি যারা এখনও শোনোনি, ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে শুনে নিতে পারো। আজকে হাজির হয়েছি আমরা গল্পের অন্তিম পর্ব নিয়ে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডার আজকের বিশেষ নিবেদন, সুলেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে দেবদত্ত সূত্র। আজ অন্তিম পর্ব। নিজের আস্তানায় ফিরে ব্যাগ থেকে ফাইলগুলো বের করে খুলে বসল দেবার্ণব। নিচে থেকে কেউ দেখলে বন্ধ জানলার অল্প ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাবে। একসাথে দুটো বিষয় নিয়ে চিন্তা করতে করতে হঠাৎই একটা উপায় মাথায় এলো দেবার্ণবের। ব্যাগ থেকে একটা ফোন বের করে বিজেশের দেওয়া একটা নাম্বারে ফোন করল। হ্যালো, আচ্ছা, আজকে বিকেলের দিকে আপনাদের ভিজিটিং আওয়ার্স কটা থেকে? রিসেপশন থেকে বেশ নরম মহিলা কণ্ঠে জানালো 5:30 থেকে 6টা। এরপর পরপর দুটো ফোন করল দেবার্ণব। প্রথম ফোনটা রাঘবকে। একটা পরিকল্পনা তার মাথায় এসেছে, যদিও সেটা একেবারে নিশ্চিত হওয়ার জন্য বিকেলবেলা বীর হসপিটালে যাওয়া খুব দরকার। যেটা সে ভাবছে সেটা সত্যি হলে প্রায় 4 মাস ধরে দেবার্ণবের জীবনে ঘটতে থাকা পরপর ঘটনাগুলোর একটা শেষ দেখা যাবে। মাথাটা বড্ড ঘেঁটে আছে দেবার্ণবের। সেটা ঠান্ডা করার একমাত্র উপায়ের কথা ভেবেই দ্বিতীয় ফোনটা করল মাঙ্গানে, লাবরাং মনাস্ট্রিতে। হ্যালো, হু ইজ স্পিকিং? গুরুজি, আমি দেবার্ণব। সে কি, আমার তো নাম্বারটা সেভ করা ছিল। এটা সেভ করার কোনো প্রয়োজন নেই। আপনার সাথে কিছু কথা বলার জন্য আমি অসময়ে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। বিরক্ত? আমি যার ধ্যানে জীবন উৎসর্গ করেছি, তুমি প্রকৃতপক্ষে তারই উপাসকের কাজ করছো। যাই হোক, তুমি কোথায় এখন? মোনাস্ট্রিতে আসো না? সব ঠিক আছে তো? আমি নেপালে গুরুজি। আপনাকে বলেছিলাম না, সব কিছু শেষ এখনো হওয়া বাকি আছে। সেই শেষের খোঁজে আবার আসতে হলো এখানে। তবে সৌভাগ্য এই যে এবারে আমি একা নয়, আমার সাথে অত্যন্ত দক্ষ 3 জন রয়েছেন। আজকে রাতটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুজি। সেই সব কিছু শেষের খোঁজে বেরোবার পরিকল্পনা করেছি আজকে রাতে। আপনার আশীর্বাদ চাই কিন্তু গুরুজি। আমি কেন? স্বয়ং বোধিসত্ত্বের আশীর্বাদ সর্বদা রয়েছে তোমার ওপর দেবার্ণব। কেবল একটা কথা, বারবার জীবনের ঝুঁকি নেওয়ার সময়ে কখনো অসাবধান হয়ে পড়ো না। এখন কিছুক্ষণ বিশ্রাম নাও। তুমি যথেষ্ট উত্তেজিত, সেটা তোমার গলা শুনেই আমি বুঝতে পেরেছি। যখন প্রয়োজন আমাকে সর্বদা পাশে পাবে। প্রণাম জানিয়ে সত্যি ব্যাগের মধ্যে ফাইলগুলো পুনরায় গুছিয়ে রেখে বিছানার উপর শুয়ে পড়ল দেবার্ণব। একটা ঘুমের খুব প্রয়োজন। বিকেল 5:40। বীর হসপিটালের দোতলায় আইসিইউ ওয়ার্ডের সামনে 4 জোড়া জুতো খোলা রয়েছে, যার মধ্যে 1 জোড়া মহিলার আর 1 জোড়া হান্টিং বুট। ভিতরে কর্মরত নার্সের থেকে অনুমতি নিয়েই দেবার্ণব দাঁড়িয়ে আছে একটা বেডের পাশে। বেডে আধশোয়া অবস্থায় অ্যাডলিন। নির্লিপ্ত একটা মুখ নিয়ে তাকিয়ে আছে দেবার্ণবের দিকে। দেবার্ণব পকেট থেকে একটা মোবাইল বের করে কয়েকটা ছবি পরপর দেখাচ্ছে অ্যাডলিনকে। সে কয়েকটা ছবি অগ্রাহ্য করে গেলেও একটা ছবি খুলতেই তার মুখের নির্লিপ্ত ভাবটা উধাও হয়ে গিয়ে সেখানে একটা আতঙ্কিত মুখের ছবি ফুটে উঠল। উত্তেজিত হয়ে উঠে বসার আগেই কর্মরত নার্স দেবার্ণবকে বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে অ্যাডলিনের অভিব্যক্তির পরে দেবার্ণবের আর বিশেষ কিছু জানার ছিল না। আইসিইউ থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ফোন করল বিজেশের নাম্বারে। স্যার, দেবার্ণব, এনি আপডেট অন পোখরা? আমি গান্দাকে পুলিশ অফিসে সকালেই খবর পাঠিয়েছিলাম। ওরা অ্যাডলিনের বলা বিবরণ থেকে একটা জায়গা খুঁজে পায় ঠিকই, কিন্তু সেখানে কেউ ছিল না, কেবল 2জন সিকিউরিটি গার্ড। ভিতরে প্রবেশ করেও তেমন কোনো ফল হয়নি। ছবিসহ সমস্ত আশ্রমটা ফাঁকাই পড়ে আছে। কেবল বাইরে এবং ভিতরে 4টে বৌদ্ধ মূর্তি।
অবশ্য সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অ্যাডলিন যে পুলিশের নজরে, সেই খবর নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে গেছে। আর অ্যাডলিনের কথা যদি সত্যিই হয়, তাহলে এতজন লোক মিলে একটা জায়গা ফাঁকা করে ফেলতে আর কতক্ষণ? ওকে স্যার, থ্যাংক ইউ। ফোনটা কেটেই মোবাইলটা পকেটে ঢুকিয়ে আরেকটা ফোন করল দেবার্ণব। মাথার ভিতর থেকে শুরু করে সারা শরীরে একটা উত্তেজনার ছাপ স্পষ্ট দেবার্ণবের। হ্যালো, হ্যাঁ প্রকাশ স্যার, আমি বীর হসপিটালে। অ্যাডনিল কনফার্ম করেছে যে আমাদের গেস্টকে। আমি এখনই বেরোচ্ছি, কিন্তু মিট করব কোথায়? তুমি বেরোবে ঠিকই, কিন্তু তোমার নিজের ঘরে ফিরবে। আমরা এখন মিট করছি না। মানে আমি তো সকালেই সমস্ত ব্যাপারটা আপনাকে... আমি কি বললাম? আমরা এখন বেরোচ্ছি না। দেবার্ণব, তুমি বড্ড বেশি উত্তেজিত হয়ে আছো। আমরা যে টার্গেটের উদ্দেশ্যে আছি তার নেটওয়ার্কের নমুনা নিশ্চয়ই তুমি এতক্ষণে পেয়ে গিয়েছো। এই ধরনের অপারেশনে অনেক ভেবে চিন্তে এগোতে হয়। আমি নিশ্চিত যে তুমি এখন বীর হাসপাতালে দাঁড়িয়ে আছো। সে খবর আমাদের টার্গেটের কাছে এতক্ষণে পৌঁছেও গিয়েছে। কিপ পেশেন্স। তুমি রুমে যাও, বাকিটা আমি ফিরে বলছি। আর কিছু জিনিস বলছি কিনে নাও। কোথায় পাবে তার লোকেশনটাও পাঠিয়ে দিচ্ছি। সন্ধে 6:50। মাঝ রাস্তায় ক্যাব ছেড়ে দিয়ে হেঁটেই বাড়ি ফিরে এলো দেবার্ণব। মাথার মধ্যে চিন্তাগুলো সব জট পাকিয়ে আছে। গেটে ঢোকার মুখে মুখ থেকে সিগারেটের ফিল্টারটা রাস্তায় ফেলে জুতো দিয়ে প্রায় রাস্তায় মিশিয়ে দিল সে। দরজায় টোকা দিতেই বাড়ির মালিক দরজা খুলে দেবার্ণবকে দেখেই জিজ্ঞাসা করল যে সে জিনিসগুলো এনেছে কিনা। প্রশ্নটা শুনে বেশ হতবাকি হয়ে গেছিল দেবার্ণব। হাতের ব্যাগটা বাড়িয়ে দিতেই ব্যাগ শুদ্ধ দেবার্ণবের হাত টেনে নিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বাড়ির 50 মালিক। আর হাতের ব্যাগটা খুলে দেখল তার মধ্যে রয়েছে লিকুইড জিলেটিন, ল্যাটেক্স আর কিছু রং। তাকে ভিতরে নিয়ে গিয়ে একটা ছোট ফাঁকা ঘরে একটা চেয়ারে বসালেন, যার সামনে একটা আয়না আর চেয়ারের ঠিক মাথার ওপরে একটা জ্বলন্ত বাল্ব। বাড়ির মালিক চেয়ার ছেড়ে আয়না লাগোয়া টেবিলের দিকে এগিয়ে গেলেন। ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে ব্যস্ত হয়ে উঠলেন। ইতিমধ্যেই দেবার্ণবের বাম পকেটের ফোনটা রিং হতে শুরু করেছে। হ্যালো। অবাক হচ্ছ? তোমার তো ছদ্মবেশের অভ্যাস আছে, এটাও তাই। তুমি ঠিক 8টার সময় বাড়ি থেকে বেরোবে। অবশ্যই দেবার্ণব হিসেবে নয়, তার ব্যবস্থা করে দিয়েছি। বেরিয়ে বেশ কিছুটা হেঁটে গিয়ে একটা বাসে উঠবে। নাম্বারটা আমি পাঠিয়ে দেবো। আমরা মিট করব ঠিক 9টায়। বাসে তুমি জিতুকে পেয়ে যাবে। সন্ধে 7টা। ইন্টারোগেশন রুমে দুপুরের পর থেকে পর্যাপ্ত অতিথি আপ্যায়নের ফল হিসাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বিজেশের। লোকটা সাধারণ জমির দালাল। দুজনে মিলে ওরা ভক্তেপুরের আশেপাশে জমি খুঁজছিল একটা বড় পার্টির জন্য। এরপরে প্রথম যে বিষয়টা বিজেশের দৃষ্টি আকর্ষণ করল সেটা হলো লোকটার বয়ান অনুযায়ী অভয় যে জমি বিক্রি করতে রাজি নয় সেটা সে তার ক্লায়েন্টকে জানিয়েছে। সেটাও 7ই মে, তার কল রেকর্ডও রয়েছে। এরপর অভয়ের জমি থেকে 2টো দেহ উদ্ধার হয় 12 তারিখ, অর্থাৎ মাঝখানের 4 দিনের মধ্যে কেউ এসে লাশ পুঁতে দিয়েছে। কিন্তু লাশের যে অবস্থা ছিল সেটা থেকে একটা ধারণা স্পষ্ট, লাশ দুটোকে প্রায় পচে গলে যাওয়া অবস্থাতেই এনে পুঁতে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটা ঘটনা অদ্ভুত লাগছে বিজেশের। যদি জমি বিক্রি না করার অপরাধে অভয়কে ফাঁসানোর জন্য কেউ লাশ দুটো পুঁতে দিয়ে থাকে, তাহলে সে যখন জমিতে খোঁড়া আরম্ভ করল তখন তার উপর চড়াও হওয়ার মানে কি? এর থেকে 2টো সম্ভাবনা পাওয়া যায়। এক হলো লাশ দুটো হয়তো অন্য কোথাও পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল, ভুল করে অভয়ের জমিতে পুঁতে দেওয়া হয়েছিল। না হলে পুরো কাজটা সম্পন্ন হয় 7 তারিখের অনেক আগেই, অন্য কারোর মাধ্যমে। আর দ্বিতীয় যে বিষয়টা বিজেশকে আরও আশ্চর্য করল সেটা হলো এই জমির দালাল যার থেকে জমি খোঁজার বা কেনার কন্ট্রাক্ট পায়, তার জমি কেনার উদ্দেশ্য ছিল একটা আশ্রম স্থাপন। নতুন আশ্রম ব্যাপারটার সাথে আজকে সকালের ঘটনার কেমন একটা যোগ রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে এই জমির দালালের থেকে উদ্ধার করা ফোনে যে কলগুলোর ভয়েস রেকর্ড ছিল তাদের নাম্বারগুলো সমস্ত বর্তমানে অচল। রাত 9:30।
নাগারকোট রোডের ক্রসিংয়ে একটা বাস এসে থেমেছে। সাথে সাথে পিছনের দিকে দুপাশে দুটো সিট থেকে উঠে গেটের কাছে এগিয়ে এলো। একজনের জামা কাপড়ের অবস্থা যথেষ্টই শোচনীয়, হাতে একটা নাইলনের মাঝারি বস্তা, দ্বিতীয় জনের ভাঁজ পড়া মুখের চামড়া, সাথে কোমরটা ঈষৎ সামনের দিকে ঝুঁকে পড়েছে, কাঁধে একটা কাপড়ের ব্যাকপ্যাক। বাস থেকে নেমে রাস্তার উপর প্রায় একই জায়গায় দুজনে এসে দাঁড়ালো। বাসের পিছনের দিকে লাল আলো ক্ষীণ হয়ে যখন প্রায় অন্ধকারে মিলিয়ে এসেছে, তখন তার থেকেও তীব্র হলুদ আলো তাদের পিছন দিক থেকে অন্ধকারকে গ্রাহ্য করে এগিয়ে এলো। গাড়িটা এসে থামার প্রায় 2 মিনিট পরে নিঃশব্দে দুজন এগিয়ে গিয়ে বসল। গাড়িতে ওঠার পর সামনের সিটে বসা একজনের গলা পাওয়া গেল। গায়ে একটা ময়লা জামার উপর একটা কালো জ্যাকেট, মাথায় গোলাকার একটা টুপি, গলায় দুদিকে ঝোলানো একটা মাফলার। নিশ্চয়ই তোমাদেরও মনে আছে, আমাদের নেপাল পাঠানো হয়েছে কেবলমাত্র খবর সংগ্রহ করার জন্য। তা সত্ত্বেও আমরা একটা কভার্ড অপারেশনের ঝুঁকি নিচ্ছি। কোনো রকম সমস্যা হলেও আমরা হেডকোয়ার্টারে যোগাযোগ করতে পারবো না, সুতরাং বি অ্যালার্ট। কথাগুলো বললেন আইইউ টিমের সবথেকে অভিজ্ঞ অফিসার প্রকাশ। গাড়ি এগোতে শুরু করল নীলবারাহি জঙ্গলের উদ্দেশ্যে। গাড়ির মধ্যে যা পরিকল্পনা হলো তা হলো এরকম যে গাড়ি জঙ্গলের রাস্তায় প্রবেশ করার সময় একজন গাড়ি থেকে নেমে যাবে, নজর রাখবে রাস্তার উপর। ভিতরে গাড়ি এগিয়ে যাবে অ্যাডলিনের মোটামুটি বিবরণ দেওয়া রাস্তা ধরে। তারপর কিছু পাওয়া গেলে বাকি টিম তার দায়িত্ব নেবে। 45 মিনিট গাড়ি চলার পরে থামল একটা মাইলস্টোনের সামনে। সেখান থেকে গাড়ি থেকে নেমে রাস্তার উল্টো দিকে গাছের আড়ালে অন্ধকারে মিশে গেল জিতু। গাড়ি জঙ্গলের ভেতর কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাকিরাও গাড়ি থেকে একটা দিকে দাঁড় করিয়ে একে একে সবাই নেমে পড়ল। জঙ্গলের বেশি গভীরে গাড়ির আলো প্রবেশ করাটা মোটেও কাম্য নয়। কেবল গাড়ির জিপিএস ট্র্যাকিং রয়েছে প্রত্যেকের কাছেই। অন্ধকারের মধ্যে দিয়ে আন্দাজে আরও ভিতরে প্রবেশ করে কেটে গেল প্রায় আধ ঘন্টা। ঘড়িতে তখন প্রায় 11টা। এগোতে এগোতে হঠাৎ দূরে একটা ছোট আলোর বিন্দু চোখে পড়ল। সোজাসুজি সেই দিকে এগিয়ে না গিয়ে একটা চক্রাকার পথ বেছে নিল ওরা তিনজন। একদিকে একা প্রকাশ, আরেকদিকে রাঘবের পিছনে দেবার্ণব। ঘুর পথে তিনজন প্রায় একসাথে এসে আলোর উৎসের সামনে দাঁড়াতেই দেখা গেল সেখানে বেশ কিছুটা একটা ফাঁকা জমির উপর একটা ছোটখাটো প্যাগোডা ধাঁচের বাড়ি। প্রায় 50 ফুটের মধ্যে আসতেই প্রত্যেকের ওয়্যারলেস ইয়ারফোনে শব্দ আসতেই তারা কলটা রিসিভ করল। ওপাশ থেকে আওয়াজ জিতুর। হ্যালো, আমি এক্ষুনি একটা গাড়িকে জঙ্গলের ভেতর ঢুকতে দেখলাম। মনে হচ্ছে হয় খবর ছড়িয়ে পড়েছে আর না হয় অন্য কিছু। ফোনটা রেখে তারা বাড়িটার দিকে এগোনো মাত্র বাড়ির পিছন দিক থেকে হঠাৎ একটা গুলির শব্দ হলো। দ্বিতীয় গুলির শব্দটা এলো দেবার্ণবের প্রায় সামনে থেকে। দুদিকে ঘুরে পুরো বাড়িটা সার্কেল করে আসা লাভজনক হয়েছে কিনা তার প্রমাণ পাওয়া গেল প্রায় সঙ্গে সঙ্গেই। রাঘবের গুলি লক্ষ্য করে একজন বাড়ির পিছন দিকের একটা দরজা অল্প ফাঁক করতেই প্রকাশ উল্টো দিক থেকে এগিয়ে সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা মেরে ভিতরে ঢুকল। সাথে সাথে রাঘব আর দেবার্ণব। ভিতরে আরও একজন বাসিন্দাকে পাওয়া গেল, তবে সে নিরস্ত্র। বাড়িতে উপরের দিকে দুটো ঘর, জিনিসপত্রে ঠাসা। সামনের দিকে যে খোলা জায়গাটা চোখে পড়ল সেটা বোধহয় ভক্তদের দর্শন দেওয়ার জায়গা। এই বাড়ি যে সত্যিই কোনো গরুর তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাড়িতে তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে, তবে ছবির সংখ্যা নেহাতি কম। বাড়ির প্রথম বাসিন্দাকে আটক করে জানা গেল সে মূলত আশ্রমের দারোয়ান। অ্যাডলিনের বিষয় জিজ্ঞাসা করতে তাকে এখানে নিয়ে আসার ব্যাপারে একটা খবর পাওয়া গেল, যদিও উত্তর এসেছে তৃতীয়বারে। তার জন্য তার নাকের এক পাশ দিয়ে রক্ত বেরিয়েছে। তাকে এবং বাড়ির আরেক বাসিন্দাকে আপাতত হেফাজতে রাখা হয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা দরজা চোখে পড়ল দেবার্ণবের। বাড়ির বাকি দরজাগুলো দেখে বোঝাই যায় সেগুলো নিয়মিত ব্যবহার হয়, কিন্তু এই দরজাটা দেখে বোঝাই যাচ্ছে যে খুব কম ব্যবহার হয়। সামনে গিয়ে দরজার হাতল খুলে পাল্লা দুটো ফাঁক করতেই আবার আশ্চর্য হলো দেবার্ণব। দরজার ভিতরে কোনো ঘর নেই, আছে একটা সিঁড়ি। সেটা ক্রমশ নিচের দিকে এগিয়ে যাচ্ছে। সিঁড়ির সামনের দুটো ধাপ কেবল দেখা যাচ্ছে বাইরের আলোয়, নিচে ঘন অন্ধকার। দেবার্ণব মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে সিঁড়ি বরাবর নিচের দিকে নেমে গেল।
15 ধাপ নিচে নামতেই দেখা গেল সিঁড়ির শেষে একটা বড় ঘর। এটা বাড়ির সামনের দরজার ঠিক নিচেই। ঘরে টর্চের আলোয় যা দেখা গেল তাতে একটা টেবিল ছাড়া আরেকটা জায়গায় কয়েকটা মূর্তি, আর তার সামনে পুজোর সামগ্রী ছাড়া আর কিছু নেই। দেওয়ালের একটু উপর দিক করে ঝোলানো রয়েছে একটা ছবি আর কতগুলো থাঙ্কা। ছবিতে দেখা যাচ্ছে আশ্রমের মালিকের সাথে নেপালের স্বাস্থ্যমন্ত্রীর ছবি। মন্ত্রীর নামের পাশে তার নামও লেখা রয়েছে, যে নাম এই প্রথমবারের জন্য দেবার্ণবের চোখে এলো, পালদেন দরজে। থাঙ্কাগুলোর কয়েকটার উপর টর্চের আলো কেঞ্চি দূর থেকে পড়তেই অস্পষ্ট আলোয় সেগুলোর মধ্যে কি যেন দেখল দেবার্ণব। এরপর দেওয়াল থেকে একটা থাঙ্কা খুলে সে ভালোভাবে দেখার জন্য টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর থাঙ্কাটা রাখতেই তার নজরে পড়ল টেবিলের এক পাশে আরও কয়েকটা থাঙ্কা গোল করে রাখা রয়েছে, তার পাশে অদ্ভুত কিছু সামগ্রী। প্রায় 10 মিনিট পরে দেবার্ণবের হুঁশ ফিরল উপর থেকে ডাকাডাকির শব্দতে। জামা আর ময়লা জ্যাকেটটা ঠিক করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল দেবার্ণব। বাড়ি তল্লাশি করে মোটামুটি বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে, 2টো ছবি, 2টো ডায়েরি, একটা পিস্তল আর জলজ্যান্ত 2জন মানুষ। দুজনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই অন্ধকার জঙ্গলের মধ্যে হঠাৎ 2টো আলো দেখা গেল। হেফাজতে নেওয়া 2জনের সাথে পুরো টিমটা দ্রুত আড়ালে চলে গেল। তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে রাখো, কিন্তু ততক্ষণে গাড়ির দরজা খুলে 2-3জন বেরিয়ে আসা শব্দ পাওয়া গেল। দেবার্ণবের হেফাজতে 2জনকে রেখে প্রকাশ আর রাঘব এগিয়ে গেল সামনের দিকে। কয়েক সেকেন্ড কাটতেই পরপর 2বার গুলির শব্দ পাওয়া গেল। মেশানো কয়েকটা চিৎকারের মধ্যে মিশেছিল একটা পরিচিত চিৎকার। অন্ধকারের মধ্যে দেখা গেল প্রকাশের কাঁধে ভর করে কোনো রকমে যন্ত্রণায় চাপা আওয়াজ করতে করতে এগিয়ে আসছে রাঘব। তার বাঁ কাঁধে গুলি লেগেছে। দেবার্ণব দেখামাত্র জিতুকে ফোন করে ভিতরে আসার জন্য খবর দিল। ক্রস ফায়ারিংয়ে ওদের একজনকে জখম করার পরেই প্রকাশ তাকে নিয়ে ব্যস্ত হওয়ার সময় ওরা 3জন পায়ে হেঁটেই পালায়। সামনের আততায়ীদের আনা গাড়িতে তুলে বসানো হলো রাঘবকে। প্রকাশের হাত থেকে একটা ব্যারাটা অটোমেটিক নিজের হাতে নিয়ে বাড়ির ভিতর থেকে গ্রেপ্তার হওয়া 2জনের দিকে তাক করে বসে। গাড়ির চালকের সিটে অফিসার প্রকাশ। গাড়িটা কিছু দূর এগোতেই দেখা গেল সামনের দিক থেকে আরেকজন দ্রুত এগিয়ে আসছে। সেটা যে জিতু তা বলে দিতে হয় না। রাস্তায় যখন গাড়িটা উঠল তখন ঘড়িতে প্রায় 12:40। গাড়ির ভিতরে যাত্রী 6জন। দেবার্ণব এই 2জনের সাথে কথা বলতে শুরু করল। 27 জুন সকাল 9:30। ঘুমটা কিছুক্ষণ আগে এসেছিল দেবার্ণবের। মাঝরাত্রে রাঘবকে ভর্তি করে ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে। হঠাৎ তার ব্যাগের ফোনটা বেজে উঠতেই ঘুম ভেঙে গেল দেবার্ণবের। স্ক্রিনের ওপরে একটা চেনা নাম্বার। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। রাত জেগেছো নাকি কাল? না না স্যার, তেমন কিছু না, বলুন। মাঙ্গান থেকে অবিনাশ ফোন করে তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমাকে জানালো। অভিষেক গুরুংয়ের বাড়ি থেকে ওরা এক মহিলার ছবি পেয়েছিল। সে নাকি তারার সঙ্গে নামচি গেছিল। কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে সেটা কনফার্মও করেছে। সেই মহিলা বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত মাসে নেপাল পৌঁছেছে। তার একটা ছবি তোমায় পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। তো ওদিকের কি আপডেট? আর বেশি দেরি নেই স্যার, কয়েকদিনের অপেক্ষা। গুড, সো কিপ মি আপডেটেড। ওকে। ফোনটা কেটে ব্যাগে রাখার সময় দেবার্ণবের নজরে এলো আজকে ভোরের ব্যাগে ভরে রাখা ভাঁজ করা কয়েকটা থাঙ্কার দিকে। 1996 দার্জিলিং থেকে 40-42 কিলোমিটার নিচের দিকের একটা জায়গা মিরিক। বছরের শুরুতেই ভারতবর্ষ এমনকি বিদেশ থেকেও বহু শিক্ষার্থী এখানে এসে ভর্তি হয়েছে বোকারঞ্জডান মনাস্ট্রিতে। অন্তত 6 থেকে 8 বছরের কঠোর জীবনযাপন, পঠন পাঠন এবং অধ্যাবসায়ের পরে তাদের মধ্যে কেউ কেউ হয়তো সারা দেশের বা বিদেশে কোথাও মনাস্ট্রির লামা হবেন। সেই বছর একটি বছর 13-14 ছেলে নেপাল থেকে মিরিকে এসে স্থান পায় বোকারঞ্জডন মনাস্ট্রিতে। নেপালের একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে দার্জিলিং হয়ে মিরিকে এসে পৌঁছয়। বছর 3 মধ্যেই মোনাস্ট্রিতে একটা নাম মোটামুটি সকলের কাছেই বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে, রামা শেরপা। তার অধ্যয়ন ক্ষমতা মোনাস্ট্রির লামাদের দিন দিন আশ্চর্য করতে থাকে। একাগ্রচিত্তে দিনের পর দিন অভুক্ত থেকে জ্ঞান, কথা বলার ভঙ্গি, এমনকি স্বভাবও এতটাই চমকপ্রদ ছিল
যে কেবল মোনাস্ট্রির ভিতরেই নয়, বাইরেও এই ছোট ছেলেটিকে অনেকেই দেখতে আসতেন। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল ছেলেটির সাথে স্বয়ং সিদ্ধার্থ গৌতমের একাধিক মিল। সেটা জন্মলগ্ন থেকে শুরু করে তার লক্ষণ সবের মধ্যেই ফুটে উঠত। এমনকি তার মায়ের নাম ছিল মায়াদেবী। মোনাস্ট্রির লাগোয়া জঙ্গলে একটানা প্রায় 7 দিন, কখনো বা 10 দিন দেখা যেত সে একভাবে এক মনে ধ্যানস্থ হয়ে বসে রয়েছে। আরও 2 বছর কেটে যাওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সালটা 2000। একটা ধর্ম সম্মেলনে তিব্বত থেকে আসা স্বয়ং 14দশ দালাই লামার এক শিষ্য আসেন মিরিকে ধর্মালোচনার উদ্দেশ্যে। সম্মেলনের দ্বিতীয় দিন রামা শেরপা তার নজরে পড়ে। মোনাস্ট্রির অন্যান্য শিক্ষার্থী থেকে শুরু করে প্রধান লামার কাছে পর্যন্ত রামার আশ্চর্য কঠোর সংযম এবং তার জন্মের আশ্চর্য সংযোগ দেখে তিনি ঘোষণা করেন যে রামাকে তিনি তার সঙ্গে তিব্বত নিয়ে যাবেন। ঘটেও তাই। সেই সম্মেলনের শেষ দিন রামা মোনাস্ট্রির সকলকে বিদায় জানিয়ে তিব্বতের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী 3 বছরেরও বেশি সময় রামা তিব্বতের গান্ডেন মোনাস্ট্রিতে জ্ঞান লাভ করে। 2003 সালের শেষ দিকে রামা তিব্বত ছেড়ে পাড়ি দেয় জাপানের উদ্দেশ্যে। টোকিও শহরের অন্যতম বড় বৌদ্ধ মন্দিরে ছোট লামার পদে নিযুক্ত হয় রামা। তার বয়স তখন 22-23। ইতিমধ্যেই তার ভারতবর্ষের এবং তিব্বতের মোনাস্ট্রিতে থাকাকালীন সময়ের যে অর্জিত সুনাম, খ্যাতি এবং প্রতিপত্তি তার বৃদ্ধি পেতে থাকে। সময়ের সাথে সাথে তার চরিত্রেও যেন অদ্ভুত কিছু পরিবর্তন আসে। সন্ন্যাসীর জীবন ছেড়ে হঠাৎ তার মধ্যে নারী সঙ্গের আভাস পান মোনাস্ট্রির কয়েকজন শিক্ষার্থী। টোকিও শহরের এক তরুণ মহিলার সঙ্গে ধীরে ধীরে তার ঘনিষ্ঠতার খবর খুব বেশি দিন চোখের আড়ালে রইল না। একসময় মন্দিরের প্রধান লামা তাকে নির্দেশ দেন, যদি সে সাংসারিক জীবনযাপনে আগ্রহী হয় তাহলে তাকে মন্দির ত্যাগ করতে হবে। রামা শেরপার মধ্যে ততদিনে চারিত্রিক পরিবর্তন এমনভাবেই ঘটে গেছে যে সেই নির্দেশ পালন করেই পরের মাসে মন্দির ত্যাগ করে এবং তার কয়েক মাস পরেই জানা যায় রামা টোকিওতেই সেই মহিলার সঙ্গে একত্রে বসবাস করছে। তার বিষয়ে আর কেউ খোঁজ করার বিশেষ চেষ্টাও করেনি। 2015 ডিসেম্বর ওসাকা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে বহু প্রাচীন একটি বৌদ্ধ সমাধিস্থল লাগোয়া একটি মন্দিরে তখন সন্ধ্যের প্রার্থনা চলছে। মন্দিরের বয়স 1200 বছরেরও বেশি। যে মন্দিরে রীতিনীতি অন্যান্য বজ্রযান বৌদ্ধ ধর্মের থেকে কিছুটা আলাদা, যেটি মূলত সিঙ্গান নামেও পরিচিত। সিঙ্গান বৌদ্ধ ধর্ম জাপানের একটি প্রধান বৌদ্ধ ধর্ম শাখা, যা 8ম শতাব্দীতে কুবো দাইশি দ্বারা প্রতিষ্ঠিত হয়। সিঙ্গান শব্দের অর্থ সত্য শব্দ বা মন্ত্র, এবং এই ধর্মের মূলে রয়েছে মন্ত্র, মুদ্রা এবং ধ্যান। মন্ত্র, মুদ্রা এবং ধ্যানের সমন্বয়ে 3টি গোপনীয়তা আছে যা অনুগামীদের আলোকিত হতে সাহায্য করে, যেখানে বুদ্ধকে ধর্মকায় বা বিশ্বিক দেহ হিসেবে দেখা হয়, যা সমস্ত অস্তিত্বের মধ্যে অবস্থিত। মন্ত্র পাঠ করা, বিশেষত ওম মন্ত্র, সিঙ্গান প্র্যাকটিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। সন্ধ্যার প্রার্থনা যখন শেষ হয়, মন্দিরের এক পূজারী অন্ধকার সমাধিক্ষেত্র দিয়ে হাতে একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে কুবো দাইশির সমাধি বা বলা ভালো ধ্যান কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সমস্ত রাস্তাটা পাথর দিয়ে বাঁধানো, তার দুদিকে লম্বা গাছের সারি। সে মোমবাতির আলোয় তিনি লক্ষ্য করেন আধো অন্ধকারে জঙ্গলের মধ্যে 2-1 বেশ নিচু স্বরে কথা বলছে, যাদের কথোপকথন শুনলে আন্দাজ করা যায় কোনো একটা গুপ্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা হচ্ছে। পরের দিন সকালে প্রার্থনার পরে প্রধান পূজারী নিজের কক্ষের দিকে যাওয়ার আগে নিজের 2জন বিশ্বস্ত শিষ্যকে ডেকে পাঠালেন। এই মন্দিরের প্রায় 10 বছরেরও বেশি প্রাচীন পূজারীর উপর তার কিছুদিন থেকেই একটা সন্দেহ হচ্ছে। গতকাল সন্ধ্যায় তার কানে আসা গোপন পরিকল্পনার অস্পষ্ট শব্দ সেই ধারণাকে আরও বদ্ধমূল করে তুলছে। তাই তিনি তার অনুগত 2 শিষ্যদের পরামর্শ দিলেন নজর রাখার। প্রায় 6 দিন কেটে যাওয়ার পরে একদিন রাত্রে প্রধান পুরোহিতের দরজার ওপাশে 2টো ছায়া স্পষ্ট হয়ে উঠল। তিনি উঠে দরজার 2টো পাল্লা সরিয়ে দিতেই তার নিযুক্ত 2 শিষ্য বাইরে থেকে আলোচনার জন্য অনুমতি চাইল। তিনি 2জনকে তার কক্ষে আসার অনুমতি দিলেন। ভিতরে এসে একজন বেশ উদ্বেগের সাথে যা বলল তা এই রকম, তারা নির্দেশ মতো বেশ কয়েকদিন ধরে নজর রেখেছিল, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখে পড়ে। আজ সেটাই তারা জানাতে এসেছে।
মন্দির এবং সমাধিস্থল দর্শনের জন্য প্রায় প্রত্যেক দিনই দর্শনার্থী আসেন। ইদানিং দেখা যাচ্ছে তাদের মধ্যে কয়েকজন সমাধিস্থলের রাস্তা ধরে বেশ কিছুটা দূরে মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছেন, এবং যেটা বাইরে যাওয়ার মূল পথ নয়। দুদিন পরপর ঘটনাটা লক্ষ্য করে চুপিসারে দুদিন আগে সেই দর্শনার্থীদের নিঃশব্দে অনুসরণ করে তারা। গিয়ে দেখে সমাধিস্থল থেকে কিছুক্ষণ হেঁটে জঙ্গলের ভিতরের দিকে একটা অস্থায়ী কুটির। তারা সকলেই সেই কুটিরের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা দূরত্ব বজায় রেখে তাদের অনুসরণ করে কুটিরের কাছে পৌঁছয় তারা। সামনে সবাই ততক্ষণে কুটিরের ভিতরে প্রবেশ করে গেছে। তারা নিঃশব্দে কুটিরের পিছন দিকে গিয়ে যা দেখল তাতে তাদের সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কুটিরের ভিতরে একটা সিনিগামী প্রতিকৃত নির্মাণ করা হয়েছে। তার সামনে তন্ত্রপাচার সাজিয়ে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। সামনে বসে লামা জেনচান। এর অর্থ তারা একসাথে নেক্রোম্যান্সি ক্রিয়া সম্পন্ন করছেন, অর্থাৎ কেবলমাত্র ক্ষমতার লোভে লামা চেনশান সিনিগামীর আত্মাকে নিজের দেহে ধারণ করার চেষ্টা করে চলেছেন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান এবং সময়কে নিজের ইচ্ছায় চালানোর ঘৃণ্য প্রবৃত্তি নিয়ে তিনি অত বছর ধরে এই মন্দিরে বসবাস করছেন। এই ক্রিয়ায় তিনি যাদের যুক্ত করেছেন তারা নির্ঘাত সমাজের কুখ্যাতদের একদল। শীঘ্রই কিছু তাই করতে হবে, না হলে মৃত্যু নিয়ে ভয়ঙ্কর খেলা তিনি খেলেই চলবেন। স্তব্ধ, বাকরুদ্ধ অবস্থায় নিজের আসনে বসে পড়লেন প্রধান পূজারী। দ্রুত পদক্ষেপ না নিলে সমূহ বিপদ। তার আশঙ্কা ইতিমধ্যে ঘিরে ধরেছে তাকে। 29শে জুন সকাল 10:30। অপারেশনের প্রায় দুদিন পরে আইসিইউতে কিছুটা স্বাভাবিক লাগছিল রাঘবকে। তার পাশের কেবিনে এখন বেশ সুস্থ অবস্থায় আরেকজন শুয়ে। রাঘবের বেডের সামনের চেয়ারে বসে প্রকাশ চিন্তিত এবং বিরক্তি মেশানো গলায় বেশ নিচু স্বরেই কথাগুলো বলছিল সে। রাঘবের ব্যাপারটা না ঘটলে এই অপারেশন নিয়ে উপর মহলে কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজনই ছিল না, কিন্তু এখন আমরাও নিরুপায়। আজ চিফ ফোন করে আমায় এক প্রস্ত কথা শুনিয়ে দিলেন। তবে কিছুটা হলেও আমাদের প্রজেক্ট যে সাকসেসফুল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুজনকে এখনো বিজেশের হাতে তুলে দিইনি। আমাদের হেফাজতে বেশ যত্নেই আছে। জিতুকে কন্ট্রোলে রাখতে হচ্ছে, না হলে ও দুজনকে এতক্ষণে মেরেই ফেলতো। কিন্তু একটা বিষয় আমার বেশ আশ্চর্য লাগছে। আমরা একটা গোটা ডেরা তন্ন তন্ন করে খুঁজেও কোনো মোবাইলের সন্ধান পেলাম না, এমনকি এই দুজনের কাছেও না। এটা আজকের দিনে কিভাবে সম্ভব সেটাই বুঝতে পারছি না। তবে অলরেডি যে বড় তথ্যটা বেরিয়ে এসেছে সেটা এখনো আমি অন্য কাউকে জানাইনি। দুটো ডায়েরি ঘেঁটে যা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের এই বাবাজির বেশ কিছু গোপন কারবার, অস্ত্র চালান, মাদক সাপ্লাই এবং আরও একটা জঘন্য কারবার, যার জলজান্ত উদাহরণ আমাদের পাশেই কেবিনে রয়েছে, নারী পাচার। কিন্তু এর চেয়েও এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটার বিষয়ে জানালে উপর মহল থেকে চাপটা অনেকটা কমবে। গত বছর নামচিতে যে তারা শেরপা খুন হয় সেটা আর কেউ নয়, আমাদের পালদেন দর্জের একমাত্র কন্যা। পিছনে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে দেবার্ণব কেবল মুখ থেকে একটা শব্দ করল। এখান থেকে বেরিয়ে তাকে অন্তত একবার বিজেশের কাছে যেতেই হবে, কাউকে না জানিয়েই। যদিও আজ দরকারটা তার থেকে বিজেশেরই বেশি। হঠাৎই প্রকাশকে জানিয়ে পাশের কেবিনের দিকে এগোল দেবার্ণব। দরজার সামনে আবার জুতো খোলার সময় সে লক্ষ্য করল তার ছাড়া আজ আর একটাও জুতো নেই। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল অ্যাডলিন বাদে আরেকটা বেডে একজন শুয়ে আছেন। অ্যাডলিন শুয়ে একটা জার্নাল পড়ছে। দেবার্ণব এগিয়ে তার সামনে দাঁড়াতেই হাতে জার্নালটা বুকের উপর নামিয়ে মুখে একটা হাসি আনলো অ্যাডলিন। সো ইউ আর ফিলিং কোয়াইট ওয়েল? ইয়েস। আপনি নেপাল এসে পৌঁছলেন কবে? 11th। আপনি যখন পোখরা আশ্রমে পৌঁছলেন তখন আশ্রমে আপনাকে কেউ বাধা দেয়নি তো? না, বাধা তো দেননি, কিন্তু তাদের কয়েকজনের ব্যবহার দেখে মনে হলো যে তারা যেন জানতেন আমি আসব। হ্যাঁ, কেবল ওরা ফোনটা জমা রাখতে চেয়েছিল, কিন্তু আমি তাদের দেখালাম যে এমনিই আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি একটু নিজের কাজে এটাকে ব্যবহার করব। তাতে ওরা আর কিছু বলেনি।
আচ্ছা, আপনি আর কাউকে কোনো মোবাইল ব্যবহার করতে দেখেছেন কি? না, বরং যারা দর্শন করতে আসতেন তাদেরও কিন্তু আমি ফোন ব্যবহার করতে দেখিনি। গুড। আচ্ছা, গাড়ি থেকে আপনার যে ব্যাগটা চুরি হলো সেটাই আপনার কি কি ছিল, মানে ইম্পর্টেন্ট কিছু কি ছিল? আমার ক্যামেরা, নোটপ্যাড, আইডি কার্ড, জামা কাপড় আর কিছু পার্সোনাল ইউজেস। ওকে ওকে, আপনি ছাড়া পাওয়ার পরে কি ফেরার পরিকল্পনা করছেন? হ্যাঁ, আমার পুলিশের সাথে তো সেরকমই কথা হয়েছে, বাট তার জন্য এখনও অনেকটা সময় আছে। ওকে, টেক রেস্ট, পরে আবার দেখা হবে। হাসপাতাল থেকে বেরিয়ে দেবার্ণব হেঁটে রওনা দিল ডিস্ট্রিক্ট পুলিশ অফিসের দিকে। পোশাক দেখে আজও চেনার উপায় নেই তাকে। সাধারণ নেপালি পোশাকের উপর একটা টুপি। গতকাল প্রায় সারাদিনের পরিশ্রমের একটা ফলাফল হওয়ার খুব প্রয়োজন। 8 মিনিট হাঁটার পরেই চোখে পড়ল ডিস্ট্রিক্ট পুলিশ অফিস। রাস্তার একদম ধারেই একটা বহুতল বাড়ির সামনে গেরুয়া আর নীল রঙে মোড়া বেশ সাজানো একটা পুলিশ অফিস। ভিতরে ঢোকার মুখে একজন কনস্টেবল তাকে আটকে দাঁড়ালে সে ভিতরে বিজেশের কাছে নিজের পরিচয় দিয়ে অনুমতি নেওয়ার জন্য পাঠিয়ে দিল কনস্টেবলকে। কিছুক্ষণ পরে সে ফিরে এসে ভিতরে আসতে বলল। বিজেশের বিধ্বস্ত অবস্থা দেখে মনে হলো সদ্য সে এসে নিজের জায়গায় বসেছে। তাকে সামনে চেয়ারে বসতে বলার পর কথা শুরু হলো। কোথাও থেকে ফিরলেন মনে হচ্ছে? হ্যাঁ, বক্তেপুর। ওই ডাবল মার্ডার কেসটা নিয়ে কিছুই কিনারা করা যাচ্ছে না এখনো। একবার খোঁজ নিয়ে এলাম। তা তুমি ফোনে কিছু একটা খবর দেওয়ার ব্যাপারে বলছিলে, বলো। হ্যাঁ, সেই জন্যই তো আসা। আচ্ছা, আপনার এই ডাবল মার্ডার কেসের ভিকটিমদের পরিচয় পেয়েছেন কি? না, এখনও নয়। এমনভাবে দুটো বডিকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। অবশ্য ফরেন্সিক এক্সপার্টদের কাছে হেডকোয়ার্টার থেকে ইনফর্ম করা হয়েছে যে মুখের যতটুকু অংশ বোঝা যাচ্ছিল তার উপর ভিত্তি করে ফেস রিকনস্ট্রাক্ট করার জন্য। আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দিচ্ছি, দেখুন যদি খোঁজ করতে পারেন। বলেই ফোনটা থেকে ডিজি তামাংয়ের পাওয়া ছবিটা বের করে বিজেশকে পাঠালো। ফটোটা দেখতে দেখতে হঠাৎ বিজেশের মনে হলো জমি কেনার ব্যাপারে যাকে ধরে আনা হয়েছে তাকে একবার দেখানোর কথা, যদি চিনতে পারে। তাকে অবশ্য প্রমাণের অভাবে গত পরশু ছেড়ে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ সে ছবিটা নিয়ে আশেপাশের থানায় খবর দেওয়ার কথা বলতেই দেবার্ণব অনুরোধ করল সেটা হলে এই কেসের ব্যাপারটা বড্ড বেশিভাবে ছড়িয়ে পড়বে, তাই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে যতটা সম্ভব খোঁজ নেওয়া যায় সেটাই করা উচিত। অবশ্য এখানে একমাত্র দেবার্ণবী জানে যে তার ছবি দেখানোর জন্য আরও 2 জন লোক আছে, যাদেরকে আপাতত জিতুর হাত থেকে সামলে রাখা হয়েছে। এরপর আরও একটা কথা বিজেশের উদ্দেশ্যে বলল দেবার্ণব, যেটা শুনে মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে উঠল বিজেশ। তবে আপনার আরেকটা কেসের ব্যাপারে আপনাকে আমি সাহায্য করতে পারি, ধীরঞ্জনের খুন। আপনি বলেছিলেন যে ধীরঞ্জনের লাশ পাওয়া গিয়েছিল 18ই মে দুপুরের দিকে, আর তাকে খুন করা হয় তার ঠিক আগের দিন অর্থাৎ 17ই মে রাত্রে। এই খুনের পেছনে কে, সেই ব্যাপারে আমি আপনাকে কিছু খবর দিতে পারি। ধীরঞ্জনকে নীলবারাহি জঙ্গলের ভেতরে সম্ভবত একটা জায়গায় নিয়ে গিয়ে খুনটা করা হয়েছে। খুনের পেছনে এমন একজনের হাত রয়েছে যাকে গোটা নেপালের একাংশ সমর্থন করে। দেখুন, তার পরিচয় যদিও আমি এখনো পাইনি, পেলে অবশ্যই জানাবো আপনাকে। ততক্ষণে আপনি এই মহিলার ব্যাপারে একটু খোঁজ নিন প্লিজ, এনার ব্যাপারে জানা কিন্তু দরকার আমার। বেরিয়ে আসার সময় দেবার্ণব একটু নিশ্চিন্তই হল। ধীরঞ্জনের খুনির সম্ভাব্য পরিচয়টা না দিয়ে একবার অভিষেকের ঘটনার পরে সব সময় সব ইনফরমেশন পুলিশকে দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হতো না, এটা সে বুঝেছিল। এমনকি এই খবরের আসল সূত্র সম্বন্ধে তার নিজের টিমের কাছেও গোপন রেখেছে। বিকেল 4:30 নিজের ঘরে বিছানায় শুয়ে পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা বিষয়ে ক্রমাগত মাথায় ঘুরপাক খাচ্ছিল দেবার্ণবের। একজন সাধারণ মানুষ এতটা ক্ষমতার অধিকারী কি করে হতে পারে, যার জোরে ভিন্ন দেশে পর্যন্ত নিজের ইচ্ছে মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে? এমনকি তার নামে আশ্রম, ভক্ত, কোনো কিছুরই কোনো অভাব নেই। এ যেন নিজেকে স্বয়ং বুদ্ধের সমতুল্য হিসাবে প্রতিপন্ন করতে চাইছে। 8 ঘন্টা পরে লাবরাঙে প্রেয়ার শুরু হবে, তার আগে গুরুজিকে ফোনে পাওয়া গেলেও একবার যেতে পারে, ট্রাই করে দেখি। ব্যাগ থেকে তৃতীয় ফোনটা বের করে নাম্বার ডায়াল করল দেবার্ণব। হ্যাঁ, হ্যালো। প্রণাম গুরুজি, দেবার্ণব বলছি। হ্যাঁ, বলো।
তোমার এতদিনের পরিশ্রমের একেবারে অন্তিম পর্যায়ের সন্ধান পেলে? সম্পূর্ণভাবে পাইনি গুরুজি। আর আমরা যার খোঁজ করছি তাকে সমাজের উঁচু স্তরের লোক পর্যন্ত ঘিরে রেখেছে। তবে তার স্বভাবটা একটু অদ্ভুত। অবলীলায় একের পর এক অপরাধ করেও নিজেকে যেন শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত সে। নিজেকে ভগবান বা তার সমতুল্য ভাবতে শুরু করেছে সে এখন। তোমার কথায় একজনের কথা আমার খুব মনে পড়ছে, দেবদত্ত। সেও কিন্তু এইরকম স্বভাবেরই ছিল। দেবদত্ত কে? বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলছি শোনো। দেবদত্ত শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, যা সিদ্ধার্থ গৌতমের বংশ। তিনি শাক্য প্রধান সুধোধনের ভাই অমৃতদানের পুত্র ছিলেন। এই কারণে দেবদত্ত ও সিদ্ধার্থ ছিলেন কাকাতো ভাই। তিনি প্রাথমিকভাবে বুদ্ধের অনুসারী ছিলেন। বুদ্ধের ধর্মপ্রচারের সময় বৌদ্ধ সঙ্গে যোগদান করেন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। প্রাথমিকভাবে ধর্মপ্রচারের কাজে বুদ্ধের সহযোগীও ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টানোর সাথে সাথে তার মানসিকতাও দ্রুত পাল্টে যায়। পরিবর্তে দেবদত্ত বুদ্ধের নেতৃত্ব ও শিক্ষার বিরোধিতা করতে শুরু করে। তিনি বুদ্ধের কাছ থেকে সংঘের নেতৃত্ব চেয়েছিলেন, কিন্তু তাকে বারবার অপদস্থ করার চেষ্টাও করেছিলেন। এছাড়া তিনি বুদ্ধকে হত্যা করার চেষ্টা করেছিলেন বলে প্রাচীন গ্রন্থগুলিতে উল্লেখ আছে। দেবদত্ত বুদ্ধকে হত্যা করার জন্য ভাড়াটে তীরন্দাজ পাঠানো, পাহাড় থেকে পাথর গড়িয়ে দেয়া এবং একটি বুনো হাতিকে বুদ্ধের উপর আক্রমণ করতে পাঠানো, এই সব চেষ্টাই করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। কথিত আছে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে তাকে হত্যা করার চেষ্টা করলে সেই পাথরটি বোধিসত্ত্বের পায়ে স্পর্শ হতেই দ্বিখণ্ডিত হয়ে যায়। দেবদত্ত বুদ্ধের শিক্ষার পরিবর্তে নিজস্ব মতামত প্রচার করতে শুরু করেন। তিনি সংঘের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন এবং নিজস্ব অনুগামীদের একটি পৃথক দল গঠন করেন। তার প্রধান দাবিগুলো হলো সংঘের নিয়মাবলীর কঠোর বৃদ্ধি এবং জীবনযাপন পদ্ধতির পরিবর্তন। বলতে পারো এটা একরকম তার সৃষ্ট দেবদত্ত সূত্র। যাই হোক, ওদিকে সময় হয়ে এলো, আমাকেও যেতে হবে। সাবধানে থেকো। সালটা 2018। গ্যাংটক, রুমটেক মনাস্ট্রি, যা রুমটেক ধর্মচক্র কেন্দ্র নামেও পরিচিত, সিকিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠগুলোর মধ্যে একটি। এটি 16তম কর্মপা রাংজুং রিবগে দোরজে কর্তৃক 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এই মঠটি কাগ্যু বৌদ্ধ ধর্মের প্রধান মঠ এবং এটি একাধিক ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়। মোনাস্ট্রিতে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্ম সম্মেলনগুলি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য আর সহযোগিতা বৃদ্ধি করে। এই বছরের একেবারে গোড়ার দিকে একটা সম্মেলনে ভারত ছাড়াও নেপাল থেকে ধর্মীয় শিক্ষার বিস্তারে এবং আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপনের জন্য একটা বেশ বড় মাপের সম্মেলন আয়োজিত হয়। এই বছর নেপাল থেকে আসা একজনের উপর অনেকেরই নজর রয়েছে। অসম্ভব পণ্ডিত্য এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেশের জানা অজানা বহু তথ্য, বহু গুণ নিয়ে তিনি আলোচনা করছেন গত 2 দিন ধরে। বেশ কিছু দর্শনার্থী তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। তার মধ্যে টানা 2 দিন ধরেই একজন বছর 28-29 এক পুলিশকর্মীকে নেপালের অতিথির প্রধান গার্ড হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় সভা শেষে সেও অনুরোধ করে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার জন্য। গার্ডের অনুরোধ রক্ষা করে সন্ধেবেলা তার নির্ধারিত হোটেলে তাদের সাক্ষাতের সময় নির্ধারিত করেন তিনি। জুন সন্ধে 7:30, কাঠমান্ডু থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরের একটি মাঝারি একতলা বাড়ি। প্রকাশ, দেবার্ণব আর জিতু
একসাথে বসে তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। পাশের ঘরে মুখ আর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে দুজন। ইতিমধ্যে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত স্থির করা হয়েছে। আগামীকাল সকালে দুজনকে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসের হেফাজতে দেওয়া হবে। তার আগে আজকের রাতটাই রয়েছে সমস্ত ইনফরমেশন জোগাড় করার জন্য। মাঝারি মাপের কাগজের কাপ থেকে ধোঁয়া ওঠা কফিতে একটা চুমুক দিয়ে কথা বললেন অফিসার প্রকাশ। পোকরার আশ্রম ফাঁকা, নীলবারাহির আশ্রমেও তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গেল না। এরপরে কিভাবে এগোবো কিছু ভেবেছো? একটা বিষয় তো খুব ক্লিয়ার, এই পালদেন দর্জের সোর্স এতটাই স্ট্রং যে আমরা হাজার গোপনীয়তা বজায় রাখা সত্ত্বেও সেদিন আমাদের খোঁজে জঙ্গলে গাড়ি চলে এলো, আর সেটাও প্রায় মাঝরাতে। অথচ আশ্রম থেকে কেউ ফোন করে কাউকে খবর দেয়নি, কারণ ফোনের কোনো অস্তিত্বই নেই সেখানে। তার মানে সাধারণ লোকজন পুরো এলাকার ওপরে নজর রেখে চলেছে, এবং আমরা পৌঁছানোর আগেই গোটা আশ্রম প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। সেটা যতদূর মনে হয় অ্যাডলিনের জন্যই। সে পুলিশের হেফাজতে এসেছে খবর পেয়েই আশ্রমটা খালি করে দেওয়া হয়, কিন্তু সমাজের আলাদা আলাদা স্তরে অত লোকজনকে হাতে রাখার জন্য তাকে নিশ্চয়ই বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, নাহলে কি করে হবে? আপনি বললেন যে তার আলাদা আলাদা সোর্স অফ ইনকাম আছে। এই ধরনের লোকের খোঁজ পাওয়ার জন্য এরকম একটা বড় রকমের অর্থলোভ কি টোপ হিসেবে ব্যবহার করা যেতে পারে স্যার? হ্যাঁ, যেতে পারে তো বটেই, কিন্তু তুমিও বুঝেছো যে এর হাত অনেক দূর পর্যন্ত ছড়িয়ে। নিজের সে সামনে আসবে তার সম্ভাবনাও কিন্তু খুব কম। সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ প্ল্যান রেডি রাখা প্রয়োজন। দেখি এই দুজনের থেকে কি পাই। স্যার, আমি যদি এদের সাথে একবার কথা বলি, আপনি কি আপত্তি করবেন? মাঙ্গানের তারা শেরপার কেসের ব্যাপারে কিছু জানার ছিল, দেখি যদি কোনো খোঁজ দিতে পারি আপনাকে। ওকে ওকে, দেখো, আমরা অপেক্ষা করছি। চেয়ার থেকে উঠে দেবার্ণব এগিয়ে সামনের দেওয়ালের মাঝখানের দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকে দেখল সেই ঘরটা প্রায় নিশ্ছিদ্র। মাথার উপরে একটা বাল্ব জ্বলছে। পাশাপাশি দুজন দুটো চেয়ারে বসে ছটফট করছে, আপ্রাণ চেষ্টা করছে হাত দুটো খুলে ফেলার। একটা চেয়ারের সামনে দাঁড়িয়ে দেবার্ণব পকেট থেকে ফোনটা বের করল। সেখান থেকে একটা ছবি বের করে একজনের সামনে ধরলেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দ্বিতীয় জনকে দেখাতেও সেও অভিব্যক্তিহীন হয়ে বসে রইল। মিনিট খানেক ধরে দেবার্ণব তাদের বোঝানোর চেষ্টা করল যে ঠিক ঠিক উত্তর পেলে আগামীকাল সকালেই তাদের ছেড়ে দেওয়া হবে। তাতে যেন তাদের চোখে মুখে রাগ আর আতঙ্ক ভাবটা আরও বেড়ে গেল। আরও কিছুক্ষণ চেষ্টা করে বিফল হয়ে দেবার্ণব বেরিয়ে এলো ঘর থেকে। ইশারায় জিতুকে ঘরে আসার জন্য বলতেই সে তীর বেগে উঠে এলো ঘরের মধ্যে। দেবার্ণবের সাথে ভিতরে ঢুকেই প্রথমেই দুটো সশব্দে চর কষালো দুজনের গালে। প্রথম জনের মাথা চুল হাতের মুঠোয় ধরে কোমর থেকে একটা সেমি অটোমেটিক পিস্তল বের করে সোজা সেটা চেপে ধরল থুতনির নিচে গলায়। কিছুটা সুফল হলো বোধ হয়। প্রথম জনের অবস্থা দেখে আশ্রমের দেখভাল করা রোগাপাতলা চেহারার লোকটা হঠাৎ মুখ নাড়াতে আরম্ভ করল। দেবার্ণব এগিয়ে তার মুখের উপর কাপড়টা টেনে নামাতেই সে বলল, সাহেব, আমি চিনি এনাকে আমাদের আশ্রমে প্রথম অনেকবার দেখেছি। গুরুজির খুব বড় শিষ্য উনি, কিন্তু ইদানিং আর আসতে দেখিনি, এবং বেশ কয়েকদিন হলো। আর এসে এটুকু বলার পরেই সে পাশের চেয়ারের দিকে তাকিয়ে একবার ঢোক গিলে চুপ করে গেল। সেটা দেখে উত্তেজিত হয়ে এবার দেবার্ণবী তার কলার চেপে ধরে সামনে টেনে এনে জিজ্ঞাসা করল, এসে এসে কি? ততক্ষণে জিতুর পিস্তল প্রথম জনের মাথার ঠিক মাঝখানে একটা ঠান্ডা অনুভূতি দিতে শুরু করেছে। এসে মানে উনি গুরুজির ঘরেই থাকতেন? জিজ্ঞাসাবাদ পর্ব চলল রাত প্রায় 2টো পর্যন্ত। 30শে জুন সকাল 11:30 মাঙ্গান। কদিন ধরে মাঙ্গান থেকে নামচির দিকে বেশ কিছু বেআইনি অস্ত্র পাচারের খবর পেয়ে সেই নিয়ে টানা কদিন ব্যস্ত থাকার পরে আজ অবিনাশবাবু বিশ্রাম নিচ্ছেন বাড়িতে। নিখিলও আজ ছুটিতে। একটু দুশ্চিন্তাতেই দিন কাটছে নিখিলের। দেবার্ণবকে ফোনে না পেয়ে তার বাড়ি থেকে ফোন আসায় বেশ কয়েকবার তাকে মিথ্যাই বলতে হয়েছে। বাইরে বারান্দার রোদ্দুরটা এমনভাবে পড়েছে যে সেখানে রাখা চেয়ারের অর্ধেকটায় রোদ্দুর লেগে আছে। কিছুক্ষণ শান্ত মনে বসে থাকার পরে
হঠাৎই ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ছবির দিকে চোখ পড়ল অবিনাশবাবুর। কদিন আগে পবনের থেকে পাওয়া। অভিষেকের কেসটা নিয়ে পুরো ইউনিট কেমন যেন শান্ত হয়ে গেছে। একমাত্র ডিজি সাহেব ইন্টারেস্টেড নয়, তবে এখনও খোঁজ নিয়ে যাচ্ছেন। অন্যান্য কেস নিয়ে ইদানিং পবন আর অবিনাশবাবুও বেশ ব্যস্ত। ওদিকে দেবার্ণবকে ফোন করলে অর্ধেক সময় পাওয়াই যায় না। সেটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তিনি। তার মিনিট 5 পরে ছবিটা বন্ধ করে পবনকে একটা ফোন করলেন। শোনো, তোমাকে আরেকবার বেরোতে হবে। অভিষেকের বাড়িতে যাও, কি কি জিজ্ঞাসা করবে সেটাও শুনে নাও, আর ওর ঘরটা পারলে আরেকবার সার্চ করো। 2রা জুলাই দুপুর 3টে, কাঠমান্ডু। বীর হাসপাতালে সকাল সকাল একটা বেশ ভালো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় পুলিশ পোস্টিং তুলে নেওয়া হয়েছিল। তার আগে ডিস্ট্রিক্ট পুলিশ অফিস থেকে বিজেশ আর দেবার্ণব শেষবারের মতো তাকে দেখেছে সকাল 9:30টায়। পুলিশ পোস্টিং তুলে নেওয়ায় সম্ভবত সবথেকে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালে লাঞ্চ দেওয়ার কিছুক্ষণ পরে মহিলাদের আইসিইউ ওয়ার্ডে কিছুক্ষণের জন্য কেবল রোগী ছাড়া অন্য কারো উপস্থিতি ছিল না। আধ ঘন্টা পরে কর্মরত এক নার্স ওয়ার্ডে ঢুকে দেখতে পায় অ্যাডলিনের বিছানা খালি। বাথরুম সহ আশেপাশের জায়গাগুলো বেশ খোঁজাখুঁজির পরেও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ আজ বিকেলেই এনআইএসের তরফ থেকে অ্যাডলিনকে নিয়ে যাওয়ার জন্য দুজনের আসার কথা। কেবলমাত্র বিছানার পাশে তার হাসপাতালের পোশাক পাওয়া গেছে, বিছানার নিচে গোঁজা অবস্থায়। দ্রুত সেই খবর সারা হাসপাতালে ছড়িয়ে পড়ে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে লেখালেখি শুরু হয়ে গেছে। তার সঙ্গে ছিল না কোনো ফোন, কোনো পরিচয়পত্র, টাকা, কিচ্ছু নয়। হাসপাতালের আশেপাশের এলাকায় ইতিমধ্যে খোঁজ খবর চালু হয়ে গেছে অ্যাডলিন কোথায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাসপাতালের দোতলার দালানে বা নিচের তলার সিঁড়ির সামনের বা গেটের কোনো সিসিটিভিতে তার বেরিয়ে যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ খুঁজে পায়নি। বিকেল 4টে নাগাদ ডিস্ট্রিক্ট পুলিশ অফিস থেকে বিজেশ সহ 3 জনের একটা দল এসে পৌঁছল। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশ ডিপার্টমেন্টের 2 জন অফিসার এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে, কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে এসে কোন দিকে গেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিচ্ছু জানা যায়নি। সন্ধ্যা 6টা। অমিতাভ মোনাস্ট্রিতে প্রায় ঘণ্টাখানেক থাকার পরে পরিকল্পনা মাফিক সেখান থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে দেবার্ণব। কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা কাটাতে লামা ধ্রুপদ এবং অধিরূপ দুজনেই সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু এখনও কয়েকটা প্রশ্নের উত্তর অন্ধকারেই থেকে গেছে দেবার্ণবের। কিছুক্ষণ পরে একটা গাড়ি ভাড়া করে গতকাল সন্ধ্যার অফিসের প্রকাশের অস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল সে। 6টার কিছুক্ষণ পরেই সেখান থেকে জঙ্গলের ভিতরের আশ্রম থেকে ধরে আনা 2 জনকে নিয়ে রওনা দিয়েছে আইইউ টিম। গতকাল রাত্রে লম্বা জিজ্ঞাসাবাদ এবং সঙ্গে কিঞ্চিত খাতির যত্নের ফলে অনেক অজানা তথ্যই উঠে এসেছিল তাদের হাতে। সেই মাফিক আজ সকালে পরিকল্পনায় কিঞ্চিত পরিবর্তন করা হয় এবং সেটা করে দেবার্ণব। রাত প্রায় 11:30টার সময় ভগবানপুর এলাকায় গাড়ি এসে পৌঁছল। গাড়ি থেকে নামার সময় ড্রাইভারের পাশের সিটে বসে প্রকাশ লক্ষ্য করল কয়েকটা বাড়ির জানলার ভিতরের আলো ছাড়া আর কিছুই তেমন চোখে পড়ছে না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। প্রকাশ আর জিতু গাড়ি থেকে মুখ আর হাত পা বাঁধা অবস্থায় 2 জনকে নিয়ে নেমে এসে একটা রাস্তার ধারের গলির সামনে এসে দাঁড়ালো। গাড়িটা তাদের নামিয়ে সামনের দিকে এগোতে শুরু করল। গলির ভিতরে অন্ধকারের মধ্যেই 2 জনকে টেনে নিয়ে চলল প্রকাশ আর জিতু। গন্তব্য সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকের একটা পরিত্যক্ত বাড়ি। গলিটা সোজাসুজি 2টো রাস্তার সংযোগ করছে। দরজায় আওয়াজ না করে নিঃশব্দে একটু চাপ দিতেই সেটা ভিতর দিকে খুলে গেল। 2 জনকে নিয়ে ভিতরের একটা ঘরে গিয়ে ঢুকল প্রকাশ আর জিতু। তৃতীয় কাউকেই সেই বাড়িতে দেখা যায়নি। ঘরে ঢুকিয়ে 2 জনকে 2টো চেয়ারে বসানো হলো। জিতু নিজের ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে 2 জনের সামনে রাখার পর 2 জনেই ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে এলো একেবারে গলিতে। বাড়ির বাইরের দরজাটা বন্ধ করে আবার গলির সামনের দিকে এগিয়ে গেল। ততক্ষণে গলির সামনে তাদের গাড়িটা ঘুরে এসে হাজির হয়েছে। 2 জনে গাড়িতে উঠে যখন রওনা দিল, রাত তখন 12টা পেরিয়ে গেছে। গতকাল বিকেলে অবিনাশবাবুর ফোনটা আসার পর থেকে দেবার্ণবকে বেশ কিছুটা উত্তেজিত লাগছে।
তার এতদিনে জোগাড় করা সূত্র আর অবিনাশ বাবুর থেকে পাওয়া খবর শুনে বড় পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মতো সমস্ত তথ্য এক জায়গায় একত্রিত করে নেওয়ার চেষ্টা করছে। পরিকল্পনা এখন পর্যন্ত সঠিক পথেই এগিয়েছে। এবার প্রস্তুতি শেষ ধাপের, সবথেকে বড় পরীক্ষার জন্য। কিন্তু এক্ষেত্রে সমস্যা একটাই, এমন একজনের জন্য পরিকল্পনা সাজানো হয়েছে যার নেটওয়ার্ক গোটা নেপালে যে কতদূর পর্যন্ত বিস্তৃত তার কোনো খবর নেই। ৩রা জুন সকাল 11টা। সকাল থেকে আকাশে মেঘ কেটে গিয়ে বেশ জোরালো রোদ্দুর দেখা দিয়েছে আজ। শহরের ঘিঞ্জি রাস্তাতে লোক চলাচলের পরিমাণও রয়েছে যথেষ্ট। গতকাল রাত্রে দার্জিলিং থেকে আজ সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে পবন ভুটিয়া। ঋষি রোডে গাড়ি এসে পৌঁছতেই দূরে পাইনের জঙ্গলটা দেখা দিতে শুরু করেছে। রাস্তার ধারের অস্থায়ী দোকানগুলোতে বাংলা আর হিন্দিভাষী পর্যটকের ভিড়ও নেহাত কম নয়। লেকের ধার ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল দিনের আলোয় ঝলমল করতে থাকা ফুলের বাগান। লেকের পাশের রাস্তা ধরে কিছুটা এগোলেই চোখে পড়ে অসম্ভব সুন্দর কারুকার্য করা একটা গেট। লাল ফলকের উপর সোনালি অক্ষরে লেখা বোকারনস্টন মনাস্ট্রি, উপরে পালি আর নিচে ইংরেজিতে। তার পিছনে গাঢ় লাল আর সাদা রঙের অত্যধিক সুন্দর মনাস্ট্রি। প্রায় ৩৫ বছর আগে ক্যাবজে বোকার রিনপোচের হাতে নির্মিত হয় এই মনাস্ট্রি। মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের কিছু স্কুলের পঠন পাঠনের কেন্দ্র। তিব্বতের সাহিত্য, দর্শনশাস্ত্র, ধর্মাচার এগুলোই এই মনাস্ট্রির মূল শিক্ষণীয় বিষয়। কয়েক বছর অন্তর তিব্বত থেকে সন্ন্যাসী এমনকি পর্যটকরা পর্যন্ত দর্শন করতে আসেনি মনাস্ট্রি। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে মনাস্ট্রির গেট খুলে ভিতরের দিকে এগিয়ে চলল পবন, প্রায় ২৫ বছরের পুরনো ইতিহাস খুঁজে বের করতে। পুলিশের পরিচয়পত্র না দেখিয়ে যতটা সম্ভব খবর সংগ্রহ করা যায় তার চেষ্টা করছিল পবন। প্রধান লামার সঙ্গে দেখা করার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আজ পূর্ণিমা, সেই জন্য আজ পুজো পর্বটাও বেশ দীর্ঘ চলবে বলে জানিয়েছে এক শিক্ষার্থী। দুপুর গড়িয়ে যাওয়ার পরে শেষমেশ দেখা মিলল বড় লামার। কথা শুরু হয় নেহাতি এই মনাস্ট্রি নিয়ে, ইতিহাস নিয়ে। ধীরে ধীরে বর্তমান সময় থেকে পিছিয়ে আলোচনা পৌঁছয় ২৫ বছর পিছনে। ছবি দেখালে হয়তো কাজ সহজ হবে, কিন্তু তাতে রিস্কও ছিল যথেষ্ট। এই মনাস্ট্রির একজন প্রাক্তন শিক্ষার্থীর কথা আমি অনেকদিন আগে শুনেছিলাম। সৌভাগ্যক্রমে নেপালে গিয়ে তার দর্শনও পাই। অসাধারণ জ্ঞান, অদ্ভুত কথা বলার ধরন তার। শুনেছিলাম এই মনাস্ট্রিতেই তিনি প্রথম কয়েক বছর শিক্ষা লাভ করেন। হ্যাঁ, এক সময় প্রত্যেক বছর বহু শিক্ষার্থী এসে মনেস্ট্রিতে যোগদান করত। এখন যদিও সেই সংখ্যা কমতে শুরু করেছে। হ্যাঁ, তবে আমি যার বিষয়ে কথা বলছি আপনি হয়তো অনেক দিনের পুরনো কথা তো, তাই। আমি নিজেও এই মনেস্ট্রির শিক্ষার্থী ছিলাম। আমার আগে যিনি এই মনেস্ট্রির বড় লামা ছিলেন তার থেকে এই মনেস্ট্রি সম্বন্ধে অজানা কিছুই প্রায় নেই। কার বিষয়ে বলছেন তার নাম? ও আচ্ছা, নাম কেন, আমি গুরুজির ছবি দেখাচ্ছি, তাহলে হয়তো আপনি চিনতে পারবেন। বলেই পবন ফোন থেকে অবিনাশ বাবুর থেকে পাওয়া ছবিটা বের করে দেখালেন। এরপর ২৫ বছর আগের যে ইতিহাস বেরোল তা অত্যন্ত চমকপ্রদ। তখন বিকেল প্রায় ৫টা। একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে দেবার্ণ বিছানায় শুয়ে গতকাল রাতটা প্রায় জেগেই কাটিয়েছে। টানা ১.৫ ঘন্টা ডিজি তামাংয়ের সাথে আর গোটা ইউনিটের সাথে মিটিং। তারপরে শেষ পর্যায়ে পরিকল্পনাটা সাজিয়ে নিয়েছে। পাশে রাখা ফোনটা পরপর দুবার বাজার পরে হাত বাড়িয়ে সেটা চোখের সামনে এনে দেখল একটা চেনা নাম, বিজয় শেরপা। গুড ইভিনিং। ইভিনিং ইভিনিং, ওসব ছাড়ো, তোমার জন্য একটা খবর আছে। হ্যাঁ, প্লিজ বলুন। তোমার পাঠানো ছবির হদিশ পাওয়া গেছে। মে মাসের গোড়ার দিকে কাঠমান্ডুতে তাকে দেখা গেছে। এর কানেকশন যদি ইন্ডিয়ার সাথে হয় তাহলে বলতে হবে কোনো কারণে এই মহিলা পালিয়ে নেপালে এসেছিলেন, কারণ কোনো এয়ারপোর্ট থেকে এর কোনো রেকর্ড পাওয়া যায়নি। ওফ, থ্যাংক ইউ অফিসার। এবার আপনাকে একটা ভালো খবর দিই। সম্ভবত এই মহিলার কেস আপনার কাছেই পৌঁছেছে। হ্যাঁ, মানেটা একেবারে কনফার্ম হয়ে বলতে পারবো, এখনও ২-৩ দিন সময় লাগবে। আচ্ছা, আপনার কাছে যে জোড়া খুনের মামলাটা এসেছে তাদের ফেস রিকনস্ট্রাক্ট হয়েছে? না, কাল খবর পাবো।
তার মানে কি তুমি বলতে চাইছো? আর 2 দিন সময় দিন আমাকে, আই বিলিভ সব পরিষ্কার হয়ে যাবে। 5ই জুলাই ভোর 5:30। গতকাল প্রায় সারাটা দিন মোটামুটি নিস্তব্ধতায় কেটেছে। শুধু 2 জায়গায় জনবিক্ষোভের খবর পাওয়া গেছে। গতকাল রাত্রের দিকে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিজের অস্থায়ী ঠিকানা থেকে বেরিয়ে আসে দেবার্ণব। প্রকাশ, জিতু আর রাঘবের সাথে একই ঠিকানায় এসে পৌঁছেছে প্রায় আধ ঘন্টা আগে। রাঘবের শরীর এখনও কিছুটা দুর্বল, সেলাইটা এখনও স্পষ্ট। এখন একসাথে নিস্তব্ধ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। গতকাল বিজেশের কাছে 2 ঘটনা পরিষ্কার হয়েছে। প্রথমটা ভক্তপুরের কেসটার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা, আর দ্বিতীয় ধীরঞ্জন মার্ডার কেসের সাথে এই কেসটা পুরোপুরিভাবে জড়িত। কিছুটা আর্টিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, অস্টিওলজি আর অ্যানাটমির সাহায্যে FF এর সাহায্যে মহিলার মুখের মোটামুটি একটা বিবরণ পাওয়া গেছে। দেবার্ণবের দেওয়া ছবির সাথে স্পষ্ট মিলও দেখা গেছে। দুজন একই মানুষ, বয়স 43-এর আশেপাশে। যদিও মহিলার খুনের কারণ, ঘটনার খুনির সম্বন্ধে এখনও বিস্তারিত তাকে কিছু জানানো হয়নি। আজও ভিন্ন ভিন্ন 4টে এলাকায় বিক্ষোভের খবর এসেছে, যেখানে শেনচেন, অমিতাভ মোনাস্ট্রি থেকে বহু সন্ন্যাসী আর লামারাও যোগদান করেছিলেন। যদিও বিক্ষোভের কারণ নেপালে ঘটে যাওয়া 4 জন লামার রহস্যজনক হত্যা, এখনও পর্যন্ত নাকি সেই হত্যাকাণ্ডের আড়ালের মূল রচয়িতা ধরা পড়েনি। সকাল 10:30। রয়্যাল কেমিক্যাল ইন্ডাস্ট্রির হেড অফিসের দোতলার একটা বড় করিডোরে একদম শেষে একটা চমৎকার সাজানো গোছানো কেবিন। কেবিনের ভিতরে 2 কাঁচের দেওয়াল, ভিতরের তাপমাত্রা 19 ডিগ্রি। সেই তাপমাত্রাতেও সামনে চেয়ারে বসা 2 জনকে দেখে রীতিমতো ঘামতে শুরু করেছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হাত আর কথা বলার সময় ঠোঁট 2 অনবরত কেঁপে চলেছে, কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত তাকে প্রশ্ন করে চলেছে 2 জন। অফিসের দোতলায় কেবিনের বাইরে বেশ কয়েকজনের নিচু স্বরে আলোচনাও শুরু হয়েছে। কয়েক মুহূর্ত পর দেখা গেল টেবিলের উল্টো দিকে চেয়ারে 2 হাতে মাথা ধরে বসে আছে। আলোচনা শুরু হওয়ার আগে তিনি বেশ কয়েকজনকে ফোন করার চেষ্টা করেছেন, কিন্তু ফল হয়নি। কোনোভাবেই ফোনে যোগাযোগ করা যায়নি। এর পরের প্রশ্নে যেন কিছুটা সম্বিত ফিরে এলো তার। সেগুলো কোথায় আছে বললে আপনার কিছু উপকার হতে পারে, অন্তত যাবজ্জীবন কারাদণ্ডের হাত থেকে বাঁচাতে পারবো। আমার বাড়িতে? তাহলে তো এখানে বসে সময় নষ্ট করার আর কোনো মানেই হয় না। চলুন, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, চলুন চলুন। রাত প্রায় 11:30 নাগাদ প্রায় নিস্তব্ধ ফাঁকা রাস্তায় শব্দ করে বেশ একটা বড় মাপের গাড়ি এসে দাঁড়ালো। সে সময়ে রাস্তায় কেবলমাত্র একটা দাঁড়িয়ে থাকা বাইক, আর তার পাশে একটা মাত্র খোলা দোকানের সামনে বসে বোধহয় একটা লোক। দরজা খুলে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে 3 জন নেমে এলো নিঃশব্দে। সন্তর্পণে গাড়ির দরজা বন্ধ করে গলির ভিতরের দিকে এগিয়ে চলল। ডান দিক বাঁ দিক দেখতে দেখতে তাদের চোখের সামনে এলো একটা পুরনো দোতলা বাড়ি। দরজার ঠিক উপরের একটা ঘরের জানলা দিয়ে একটা ফিকে হলুদ আলো দেখা যাচ্ছে। তারা বিন্দুমাত্র সময় অপচয় না করে যতটা সম্ভব কম শব্দ করে দরজার লক ভেঙে মুহূর্তের মধ্যে ঢুকে গেল ভিতরে। দরজা খোলার সামান্য শব্দেও যেন কিঞ্চিত সজাগ হয়ে হাত পার মুখ বাঁধা অবস্থায় কেবল মাথা তুলে বসল ওরা। কিছুক্ষণ বাড়ি নিচের তলায় খোঁজাখুঁজির পরে সিঁড়িতে মৃদু পায়ের শব্দ পাওয়া গেল। শব্দের মাত্রা বাড়তে বাড়তে হঠাৎ এক সময় থেমে গেল। ভেজানো দরজা খুলে 3 জন ঢুকে এলো ঘরে। সতর্কতা বজায় রাখার জন্য চেয়ারে বাঁধা 2 জনের মুখের বাঁধন না খুলে কেবল হাত আর পায়ের বাঁধন খুলে 2 জনকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে আগের তুলনায় একটু বেশি শব্দ করেই বাড়ির বাইরে বের করে নিয়ে এলো ওরা। দরজা বন্ধ করার তোয়াক্কা না করে গলি বরাবর সোজা রাস্তার দিকে বেরিয়ে এসে অপেক্ষারত গাড়ির পিছনের দরজা খুলে ধাক্কা দিয়ে 2 জনকে ভিতরে ঢোকানো হলো। ততক্ষণে রাস্তার ধারের দোকানটা বন্ধ হয়ে গেছে। বাকি 3 জনও গাড়িতে উঠে বসল। গাড়িটা যে রাস্তা ধরল সেটা দিয়ে কিছু দূর এগোলেই পৌঁছানো যাবে লুম্বিনী। গাড়ি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটা গাড়ি রাস্তার উল্টো দিক থেকে বেরিয়ে এসে গলিটার একটু দূরে আপাতত বন্ধ দোকানের সামনে থেকে মাতাল গোছের লোকটাকে গাড়িতে তুলে নিল। অবশ্যই এই গাড়ির গন্তব্য লুম্বিনী পর্যন্ত। গাড়িতে উঠে চাদর সরিয়ে
দ্রুত ট্যাব বের করে আনলো দোকানের সামনে বেসামাল হয়ে বসে থাকা দেবার্ণব। গাড়ির সামনে থেকে প্রকাশের গলায় একটাই প্রশ্ন এলো, ট্র্যাকার কাজ করছে? পারফেক্টলি, ঠিক 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। 6 জুলাই সকাল 6:30। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটা 6তলা হোটেলের গেটের সামনে এসে একটা গাড়ি থেমেছে এইমাত্র। আকাশ মেঘলা হলেও দিনের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। গাড়ি থেকে নেমে গেটের সামনে এগিয়ে এলো দুজন। একজনের কাঁধ থেকে হাত পর্যন্ত জড়ানো ব্যান্ডেজ, পাশে জন বছর 30-এর মহিলা। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এই হোটেলের গেট মোটামুটি 24 ঘন্টাই খোলা থাকে। গেট দিয়ে ঢুকে রিসেপশনের সামনে আসার প্রায় সঙ্গে সঙ্গেই চোখের কোণে লেগে থাকা সামান্য ঘুমটাও নিমেষের মধ্যে উধাও হয়ে গেল রিসেপশনিস্টের। কারণ কাঁধ থেকে হাত পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা লোকটার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিছুদিন আগেই এই হোটেল ছেড়ে বেরিয়েছেন। কিন্তু সেটা ছাড়াও এনার ইদানিং আরও একটা পরিচয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বীর হাসপাতাল থেকে পলাতক ফ্রান্সের এক পর্যটক অ্যাডলিন। তার বুক করা ঘরে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশের নির্দেশে। পাশে দাঁড়িয়ে রাঘব। তার নির্দেশেই 3 তলার ঘরের চাবি দিয়ে একজনকে পাঠানো হলো অ্যাডলিনের সঙ্গে। দরজা খুলে নিজের চুরি না যাওয়া জিনিসপত্র নিয়ে কয়েক ঘন্টার মধ্যে নিচে নেমে এসে পুনরায় বেরিয়ে গেল ওরা। গাড়ির পিছনে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে চলতে প্রায় 7টা নাগাদ গাড়ি এসে পৌঁছল সিদ্ধার্থনগরের কাছে একটা অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায়। আগের গাড়িটা অবশ্য এসে গেছে কিছুক্ষণ আগেই। গাড়ি যেখানে এসে থেমেছে তার থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে আরেকটা গাড়ি, যেটা সামনের সিটে বসে অফিসার প্রকাশ, পিছনে ঢুলতে থাকা দেবার্ণব আর জিতু। আপাতত প্রয়োজন একটা নিরাপদ আশ্রয় খুঁজে বার করার। গাড়ির ড্রাইভারকে হোটেলের খোঁজে পাঠিয়ে গাড়ির ভিতরেই অপেক্ষা করতে লাগলো ওরা 3 জন। অপেক্ষা করতে করতে একটা কয়েক সেকেন্ডের ফোন কল সেরে নিলেন প্রকাশ। আপডেট? আমরা বেরিয়ে গেছি, গাড়ি চেঞ্জ করে পৌঁছতে দুপুর হয়ে যাবে। ওকে, কিপ মি আপডেটেড। মিনিট 15 পরে সামনের রাস্তা দিয়ে আসতে দেখা গেল ড্রাইভারকে। জানলার সামনে এগিয়ে এসে ব্যবস্থা হয়ে গেছে বলার পর কিছুটা নিশ্চিন্ত হলো 3 জন। তাদের হোটেল থেকে কিছুটা দূরেই তখন বেশ একটা পুরনো ধাঁচের একটা 3 তলা প্যাগোডা ধাঁচের বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে। বাড়ির একেবারে পিছনের দিকের একটা মাঝারি মাপের ঘরের এক কোণে দুজন জড়সড় হয়ে বসে আছে। সাজ সরঞ্জাম দেখে সেটা সাধারণ ঘর কম, বরঞ্চ মোনাস্ট্রির ভিতরের ঘর বলেই মনে হচ্ছে। দেওয়ালে কাঁচের আলমারিতে সাজানো রয়েছে ছোট বড় নানা আকারের সিদ্ধার্থ, যমন্তক এবং 21 রকমের তারার অবতার। এছাড়া ঘরের একটা দেওয়ালের প্রায় অর্ধেক জুড়ে পালদেন দরজের ছবি। সেই ঘরের এক প্রান্তের একটা দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে দুজন। বাড়ির মধ্যে আরও অন্তত 10 জন লোক বাকি 2 তলায় ছড়িয়ে রয়েছে। বড় কোনো অনুষ্ঠানের জন্য বড়সড় প্রস্তুতি চলছে। বাড়ির মধ্যে উচ্চবিত্ত কয়েকজন শিল্পপতি ছাড়াও 2 জন বিরোধী পক্ষের মন্ত্রীও বর্তমান। দিন গড়িয়ে সিদ্ধার্থ গৌতমের জন্মভূমি। বিকেলের দিকে ফিকে হয়ে আসা আলোতে প্রায় ঢেকে গেছে, কিন্তু রোদের আলো কমে যাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস কিঞ্চিত বেড়ে গেল একটা নির্দিষ্ট এলাকায়। প্রকাশ, জিতু আর দেবার্ণব অপেক্ষা করতে করতে কিছুটা অধৈর্যই হয়ে পড়েছিল। তাদের অপেক্ষার অবসান ঘটল মিনিট 15-র মধ্যেই। আর একটা গাড়ি এসে ঠিক তাদের হোটেলের নিচে এসে থামল। আস্তে আস্তে সন্ধ্যা নামার সাথে সাথে রাস্তায় লোকজনের ভিড় বেড়েই চলেছে। সেই অবস্থায় একটা নির্দিষ্ট কোনো গাড়ির গতিপথের উপর কেউই খুব একটা নজর দেয়নি। গাড়ি থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো 2 জন। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়তেই দেবার্ণব উঠে দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে 2 পরিচিত মুখ, রাঘব আর অ্যাডলিন। পোশাক আর অভিব্যক্তি দেখে কিছুটা আলাদা লাগছে অ্যাডলিনকে। সো ইউ আর নিয়ার টু দ্য লাস্ট স্টেপ। ঘরের মধ্যে 3টে সোফায় বসে 5 জন। কিছুটা চিন্তিত মুখেই কথাটা বললেন প্রকাশ। পাশের সোফা থেকে দেবার্ণব একটু এগিয়ে এসে বলল, মিট আওয়ার গেস্ট, ইনভেস্টিগেটিং রিপোর্টার অ্যাডলিন লরেন্ট, স্পেশালি অ্যাপয়েন্টেড ফর সার্চ অফ পালদেন দর্জে ওরফে রামা শেরপা। ওসাকা থেকে মোটামুটি পালদেন দর্জের বিষয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে নেপালে আসেন। বাই দ্য ওয়ে, কিছু মিস করলাম কি? নাথিং দ্যাট ইম্পর্ট্যান্ট। বাট তুমি কবে? বলছি নেপালে একা বেড়াতে এসে একা এখানকার পশুপতিনাথ, বৌদ্ধ স্তূপ, রাজবাড়ি না গিয়ে এখন গজিয়ে ওঠা ধর্মগুরুর খোঁজে
একা একটা আশ্রমে গিয়ে অতজনের মাঝে একা দিনের পর দিন কাটানো, বিপদের অনুমান করার পরেও নির্দ্বিধায় গাড়িতে ওঠা, এই সমস্ত বিষয়গুলো পরপর জুড়ে একটা সন্দেহ হয়েছিল। সরাসরি জিজ্ঞেস করাতে উনি অবশ্য বিশেষ লুকানোর চেষ্টা করেননি। তবে আজকের জন্য ওনাকে বিশেষভাবে প্রয়োজন। আন্তর্জাতিক মামলায় জড়িত থাকার কারণে পালদেনকে রিচ করার জন্য ওনার প্রচুর কন্ট্যাক্ট কাজে এসেছে, সে তো জানোই। আমরা কখন মুভ করছি? আয়নার এখনো খিদে পাইনি তো, তাই শিকারে বেরোয়নি। আয়নার খিদেটা পাক, ঠিকই শিকারে বেরোবে। প্ল্যানটা পুরো সাজিয়ে ফেলতে আরও কিছুক্ষণ সময় লেগে গেল। রাঘবকে অপারেশনে যেতে বারবার বারণ করা হলেও সে কিছুটা নাছোড়বান্দা। রাত 11টা নাগাদ হোটেল থেকে কিছুটা দূরে বাড়িটা অনেক বেশি নিস্তব্ধ হয়ে গেছে। বাড়ির সামনে দুটো খেলে বেড়ানো কুকুর ছাড়া আর কিছু চোখে পড়ছে না। কিছুক্ষণ পরেই দেবার্ণবের নিজের ফোনটা বেজে উঠল। হ্যালো, গাড়ি সিদ্ধার্থনগরে ঢুকে গেছে। প্রভিন্স পুলিশ অফিস থেকে জাস্ট ফোন এসেছিল। গ্রেট, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। জাস্ট একটা সিগন্যাল। আচ্ছা, আজ সকালে ত্রিভুবন এয়ারপোর্টের কাছের একটা হোটেলে নাকি অ্যাডলিনের খোঁজে কয়েকজন গিয়েছিল? হ্যাঁ, সেটাই তো চেয়েছিলাম স্যার, রাখলাম। দূরের দিকে বাড়িটার উপর 5 জোড়া চোখ আরও বেশি সজাগ হয়ে তাকিয়ে রইল। ঘড়ি ধরে 7 মিনিট। স্ট্রিট লাইটের আলো আর অন্ধকারের মধ্যে দিয়ে একটা গাড়ি এসে থামল বাড়িটার সামনে। কুকুর দুটো আরও চিৎকার বাড়িয়ে দেওয়ার কয়েক মুহূর্ত পরেই গাড়ি থেকে নেমে বাড়ির খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল 3 জন। কয়েক মিনিট পরেই হোটেল থেকে বেরিয়ে রাস্তায় এলো প্রকাশ, জিতু, রাঘব আর দেবার্ণব। তবে বেরিয়েই দুটো আলাদা রাস্তা দিয়ে এগিয়ে বাড়িটার একেবারে পিছন দিকের রাস্তায় এসে পৌঁছে অন্ধকারে মিশে অপেক্ষা করতে লাগল। প্রত্যেকটা মুহূর্ত যেন অনন্তকালের মতো মনে হচ্ছে দেবার্ণবের। এভাবে কতক্ষণ কেটেছে সে খেয়ালও করেনি। হঠাৎই বাড়ির ভিতর থেকে একটা মৃদু শব্দ পাওয়া গেল, কিন্তু তার থেকে অনেক বেশি তীব্র ছিল একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ। শব্দটা শোনা মাত্র আশপাশ থেকে 12-13 জন লোক দোকানের আড়াল, রাস্তার ধার, এমনকি বাড়ির পিছনে গাছের আড়াল থেকে দ্রুত বেরিয়ে এসে পুরো বাড়িটাকে ঘিরে ফেলল। পিছন দিকের একেবারে নিচের তলার দরজার পিছনে দাঁড়িয়ে পড়ল। বাড়ির ভিতরের পদশব্দের গতিবেগ বাড়ার সাথে সাথে সামনের দরজার বাইরের গার্ডকে টেনে সরিয়ে দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে এলো 5 জন সশস্ত্র পুলিশ। তার সাথে প্রায় সঙ্গে সঙ্গে এলো পাথারি গুলির শব্দ। ধীরে ধীরে বাড়ির ভিতরে পুলিশের সংখ্যা বেড়ে এলো 10। সঙ্গে প্রকাশ আর জিতু। ক্রস ফায়ারিংয়ে প্রায় 6 জনকে জখম করে তারা 3 তলায় এসে পৌঁছতেই হঠাৎ দোতলার জানলা দিয়ে 2 জন লাফিয়ে একেবারে নিচে বাড়ির সামনে গিয়ে পড়ল, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল 2 জন পুলিশ কর্মীর সাথে রাঘব আর দেবার্ণব। 2 জন আচমকা এসে পড়া অতিথির একজনের ধবধবে সাদা পোশাকে ছিটকে আসা রক্তের দাগ। কিন্তু এই মুখের ছবি দেবার্ণব ইতিমধ্যেই অনেকবার দেখে ফেলেছে। পালদেন দরজে। আরেকজন রক্ষী গুলি চালায়। জ্যাকেট ছিঁড়ে বাঁ হাতে গুলি লাগে দেবার্ণবের। হাত চেপে রাস্তায় বসে পড়ে সে। মুহূর্তের মধ্যে তার কাঁধে গুলি করে রাঘব। এরপরে পালদেনকে ধরতে খুব বেশি কষ্ট করতে হয়নি। পুলিশ তল্লাশি করে বাড়ি থেকে প্রায় 16 লক্ষ টাকা আর পিছন দিকের ঘরে আরেকটা মৃতদেহ আবিষ্কার করে। তার পাশে ভয়ে কুঁকড়ে থরথর করে কাঁপছে আরেকজন। দেবার্ণবের হাতের চোট গুরুতর নয়, গুলি ভিতরে না ঢুকে কেবল চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে। রাত 2টো। 3 তলার বাড়ির একেবারে নিচের তলার ঘরে বসেই প্রাথমিক জেরাটা সেরে নিচ্ছিলেন প্রভিন্স পুলিশ অফিসের ওসি। পালদেন দর্জি ওরফে রামা শেরপা বেশ নির্লিপ্ত মুখেই বসে কথা শুনছিলেন আর অত্যন্ত শান্ত গলায় কিছু কথার উত্তর দিচ্ছিলেন। হঠাৎ তার চোখ যায় পুলিশের পিছনে দাঁড়িয়ে থাকা দেবার্ণবের দিকে। কেবল সোজা তাকিয়ে আছে লাল রক্তের দাগ লাগা সাদা পোশাকের পালদেনের দিকে। কিছুক্ষণ পরে দেবার্ণব একটু চাপা স্বরে হেসে উত্তর দিল, লুম্বিনীতে আশ্রম করে নিজেকে ভগবান বানানো তোমার আর হলো না দর্জি সাহেব। ভোর 5:30 নাগাদ 3টে গাড়ি রওনা দিল লুম্বিনী থেকে। মাঝের জিপে 2 জন গার্ডের সাথে পালদেন দরজে, বা এখন তাকে রামা শেরপা বলাই ভালো, 2 হাত বাঁধা। দুদিকে জালনায় জিপের পিছনে 3 জন সশস্ত্র পুলিশ। বাকি 2 গাড়ির একটায় প্রভিন্স থানার ওসি আর 3 জন কনস্টেবল। একদম সামনের গাড়িতে মাঙ্গান থেকে আসা গোটা আইইউ টিম, সঙ্গে অ্যাডলিন। যেতে যেতে অ্যাডলিন একটাই কথা বলল, You know, in Tokyo we have another Indian who is very respected even now. I think I can guess. Subhash Chandra Bose.
8ই জুলাই সকাল 10:30। বলছি কফির কাপটা সাবধানে টেবিলে রেখে বাঁ হাতের ব্যান্ডেজটা একবার চেপে ধরে উত্তর দেয় দেবানব। ধীরঞ্জনের মার্ডারের একটাই কারণ, আমাদের কাছে সে পালদেন দর্জের পরিচয় ফাঁস করেছে কিনা সেই আশঙ্কায়। কিন্তু বাকি ক্রেডিটটা একেবারেই আমার নয়, মাঙ্গান থানার পবন ভুটিয়ার। আপনার জোড়াবডির একজনের নাম হলো শিরিষা তামাং। আশা করি ফটোর ব্যাপারে খোঁজ নিয়ে সেটা জেনেছেন আপনি। শিরিষা প্রায় 20 বছর আগে মিরিকে তার বাবা আর ছোট ভাইকে নিয়ে থাকতো। আমাদের রামা শেরপার ধর্মজ্ঞান যতই থাকুক না কেন, তার মহিলা আসক্তি আগাগোড়াই যথেষ্ট বেশি। মিরিকে থাকতে থাকতে রামার সাথে আলাপ হয় শিরিষার। শুধু আলাপই নয়, যথেষ্ট ঘনিষ্ঠতাও। এবং সেটা এতটাই চূড়ান্ত মাত্রায় ছিল যে মিরিক থেকে তিব্বত আর তিব্বত থেকে টোকিও, যত দূরই রামা চলে যাক না কেন, তাদের মধ্যেকার সম্পর্ক তখনও বর্তমান। কিন্তু জাপানে গিয়ে একজন স্থানীয় মহিলার সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ হয় রামা। তারা বিয়ে করে এবং তাদের সন্তানও হয়, যার নাম আপনি আগেও শুনেছেন। কিন্তু জাপানে পৌঁছে রামা শেরপার দুর্নীতিতে আসক্তিটা দিন দিন বাড়তে থাকে। সেখানে 3টে খুনের মামলায় পুলিশ রামা শেরপার খোঁজ লাগাতে থাকে। ইতিমধ্যে প্রায় 3 বছর গা ঢাকা দিয়ে থাকার পরে রামা নেপালে ফিরে আসে। স্বরূপ ও পরিচয় পাল্টে রামা শেরপা হয় নেপালের নতুন স্বঘোষিত ঈশ্বর পালদেন দর্জে। ফিরে পুনরায় যোগাযোগ হয় শিরিষার সাথে। তাদের ঘনিষ্ঠতা পুনরায় বেড়ে ওঠে। এমনকি ড্রাগ পাচার, অস্ত্র পাচার, চুরি, মেয়ে পাচার সমস্ত ব্যবসার অংশীদারি হয়ে বসে ওই শিরিষা। অর্থ আর জ্ঞানের ওপরে ভর করে বেশ বড় মাপের একটা পুরো টিম তৈরি করে রামা। জায়গায় জায়গায় আশ্রম তৈরি করে, যেগুলো ছিল মূলত এইসব ক্রাইমের ঘাঁটি। কিন্তু গত বছর রামা শেরপার মেয়ে যখন ভারতে বেড়াতে আসে, তখন একটা জঘন্য ঘটনা ঘটে। নামচিতে একটা ডিল করতে গিয়ে সেখানে খুন হয় রামার একমাত্র মেয়ে তারা শেরপা। এরপর পরিকল্পনা করে সেই খুনের সঙ্গে জড়িত প্রায় সবাইকেই খুন করে রামা। যদিও নিজে না, একেবারেই নিজে না, খুনগুলো করে তার অত্যন্ত ঘনিষ্ঠ শিরিষার একমাত্র ভাই অভিষেক তামান। কিন্তু সেই খুনের কিনারা করার পরে অভিষেককেও পুলিশের গুলিতে মরতে হয়। এরপরে শিরিষাকে বাঁচিয়ে রাখলে বড় কোনো সমস্যা হতে পারত, এটা ভেবে তাকে ও তার এক ঘনিষ্ঠ দালালকে একসাথে খুন করে রামা। ভাবতে পারছেন, লোকটা কিন্তু মেয়েটাকে রীতিমতো ভালোবাসত, তারপরেও খুনটা করে। আর অবশ্যই অভয় জমি বিক্রি করতে রাজি হয় না এবং তার জমিতেই দেহ দুটো পুঁতে দেওয়া হয়। কিন্তু লাশ বেরিয়ে এলে সেই নিয়ে তদন্ত হতে পারে ভেবেই অভয়ের ওপরে চড়াও হয় রামার লোকজন। কি ব্যাপারটা এবার ক্লিয়ার? কমপ্লিটলি। কিন্তু জাপানে ওর কীর্তিকলাপের খবর, ও আচ্ছা, অ্যাডলিন। একেবারেই ঠিক আছে, আমি চলি। টেক আ লং রেস্ট। 10ই জুলাই ভোর 4:30। আলাদা আলাদা 3টে গাড়িতে গোটা টিম ভাগ হয়ে প্রায় 600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গতকাল রাত থেকে আজ এসে পৌঁছেছে সিকিমে। এর মধ্যে অবশ্য আলাদা আলাদা জায়গায় দুবার গাড়ি পাল্টানো হয়েছে। রাস্তায় ফেরার সময় দেবার্ণবের কাছে ফোন এসেছে, আপাতত মাসখানেকের ছুটি। ফিরতে ফিরতেই দেবার্ণব পরিকল্পনা করে একবার বাড়ি ফেরার। অন্তত এই লোক দেখানো নিউজ চ্যানেলের চাকরিতে একটা লম্বা ছুটি তো পাওয়া গেল। যদিও সেটা পরের সপ্তাহে, এই সপ্তাহটা মাঙ্গানে কাটানো দরকার। যদিও সেটা সম্ভবত 4 দেওয়ালে, একটা দরজার আর 2টো বন্ধ জানলার মধ্যে। তবে ফেরার আর একটু বেশি স্বস্তি চাই, একবার দার্জিলিং না গেলেই নয়। মাঙ্গান পৌঁছতে হয়ে গেল সন্ধ্যা। প্রায় তখন থেকে অর্ধেক রাত পর্যন্ত গল্প করে কাটালো নিখিলের সঙ্গে। পরের দিন সকালে একটা সাজানো ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন ডিএসপি ডিজি তামাং। নিখিল আর অবিনাশ বাবুর সাথে উপস্থিত হয়েছিল দেবার্ণব। কথায় কথায় তিনি বললেন, অফিসিয়াল রিপোর্ট তো কাল পেয়েছি প্রকাশের থেকে, কিন্তু তোমার প্ল্যানটা জানতে ইচ্ছে করছে। প্ল্যান আমি একটাই করেছিলাম স্যার, রামাকে ট্র্যাক করা। আমার প্রথম লিড পাই অ্যাডলিনের থেকে। ওর সাথে ঘটা পরপর ঘটনাগুলো শুনে আমরা ওর একটা আশ্রম সার্চ করার পরিকল্পনা করি।
কিন্তু এটা ছাড়াও আমার মাথায় ঘুরছিল আরেকটা জিনিস। পোখরাতে যে আশ্রমটায় যে আশ্রমে গিয়েছিল সেখানে কেউ ফোন ব্যবহার করতো না, তাহলে একটা গোটা নেটওয়ার্ক সে চালাতো কি করে? উত্তর পেলাম মাঝরাতে ওর আশ্রম সার্চ করতে গিয়ে। আশ্রমের নিচের একটা ঘরে ঝুলন্ত অবস্থায় একটা থাঙ্কা দেখতে পাই, যেটায় ফ্ল্যাশলাইট পড়তেই কিছু কিছু লেখা স্পষ্ট হয়ে ওঠে। এরপরে তার টেবিলে আমার চোখটা পড়ে, আরও কিছু টাটকা লেখা থাঙ্কা, যেগুলোতে লেখার পরে ওই শুকনো করতে হয়তো দেওয়ালে ঝোলানো হয়েছিল সম্ভবত, আর সম্ভবত ভ্যানিশিং ইঙ্ক ব্যবহার করা হয়েছিল। আমি সেগুলো সঙ্গে করে নিয়ে আসি। দুটো থাঙ্কার একটায় আমি রিপোর্টার খোঁজ নহুজ দেখতে পাই, অর্থাৎ রিপোর্টারকে খোঁজার জন্য কাউকে অর্ডার দেওয়া হবে। আরেকটা ছেঁড়া থাঙ্কা পাই সেই আশ্রম থেকে ধরে আনা দুজনের এক অস্থায়ী আড্ডায়, যেখানে আমরা 2 দিন তাদের আটকে রাখি, যেটাতে মোটামুটি ধীরঞ্জনের ব্যাপারটা লেখা ছিল, সেই ছেঁড়া থাঙ্কাটায়। আমি একটা ব্যাপার বারবার খেয়াল করে দেখছিলাম যে রামার একটা অদ্ভুত স্বভাব আছে, যাকেই সে শেষ করতে চায় তাকে নিজের কাছাকাছি বা একেবারে নিজের আস্তানায় নিয়ে আসে, যেন সে ঈশ্বরের মতো নিজের হাতে তাকে শাস্তি দিচ্ছে। তাই ওই দুজনকে টোপ সাজিয়ে প্রকাশ স্যার আর জিতু ওই বাড়ির পাশেই একটা বাড়িতে অপেক্ষা করতে থাকে। আমাদের মনেই হয়েছিল যে রমার নেটওয়ার্ক খুব স্ট্রং, সেই জন্যই ওরা দুজনকে বাড়িতে আটকে তারপরে গাড়ি নিয়ে সামনের রাস্তা দিয়ে এগিয়ে গিয়েও পিছনের রাস্তার কাছে এসে গাড়িটা ছেড়ে দেয়, যাতে কেউ যদি খবর দেওয়ারও থাকে সে যেন দেখতে পায় যে গাড়ি সোজা কাঠমান্ডুর দিকে ফিরছে। সেই টোপটাই কাজে লাগলো। গাড়ির ব্যবস্থা অবশ্য ডিস্ট্রিক্ট পুলিশের বিজেসি করে দিয়েছিল। তারপরে চিন্তাটা এলো আরও একটা বিষয়, এত টাকার লেনদেন কার মাধ্যমে কি করে হচ্ছে সেই ধারণা স্পষ্ট করলো অবশ্য অ্যাডলিলি। তাকে আমরাই প্ল্যান করে হাসপাতাল থেকে বের করলাম, এমনভাবে খবর ছড়ানো হলো যাতে সেটা রামা পর্যন্ত পৌঁছায়। রামা ব্যস্ত হলো অ্যাডনিলকে নিয়ে, আর অ্যাডনিল আর রাঘব চলে গেল সেই লোকের কাছে যার কাছে অ্যাডনিলকে পাঠানো হয়েছিল আর কি। তাকে একটু প্রেশার দিতেই সে মোটামুটি তার বাড়ি নিয়ে গিয়ে 7 লক্ষ টাকার ডিল, অ্যাডলিনের হদিশ, এই সব খবর লেখা 4খানা থাঙ্কা বের করে দেখালো। সেই জানায় যে এই টাকা সে দিয়েছে লুম্বিনীতে আশ্রম করার জন্য, এবং 2 দিনের মধ্যেই নাকি লুম্বিনীতে অনুষ্ঠান করে সেই আশ্রম তৈরি করার ঘোষণা করবে পালদেন। এই খবরটা অবশ্য আরও এক জায়গা থেকে পেয়েছি। পবন স্যার যখন অভিষেকের বাবার সাথে পুনরায় কথা বলে এবং জানায় যে প্রায় সবটাই পুলিশ অনুমান করেছে, তখন একটা পয়েন্টে গিয়ে তিনিও ভেঙে পড়েন। মেয়ের থেকে শোনা এবং জানা সমস্ত কথাই তিনি জানান। শিরিষাকেও নাকি বেশ কিছুদিন আগে বলেছিল সে ভক্তপুর আর লুম্বিনীতে আশ্রম করতে চায়। আর বাকিটা তো স্যার। দেন আই ওয়াজ রাইট অ্যাবাউট ইউ। তবে এখনো বেশ কিছু জিনিস মনে হচ্ছে অন্ধকারেই থেকে গেল। সে তো থেকে গেলই। অ্যাডলিন ঠিক কী জন্য রামার খোঁজে এসেছিল সেটাও কিন্তু এখনও ঠিক পরিষ্কার হলো না। জাপানে ঠিক কিসের জন্য তার পেছনে পুলিশ লেগেছিল সেটাও এখনও কিছু জানা যায়নি। হয়তো কোনো একদিন এটা নিয়ে আবার নতুন করে কিছু উঠে আসবে। যাক, রেস্ট নাও, বাড়ি যাও এবার কিছুদিনের জন্য। বাট ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু স্টে অ্যালার্ট। তোমার লাইফে যা চেঞ্জ হয়েছে তারপরে খুব স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানো বা নিজের পরিচয় দেওয়া আর সম্ভব নয়। জানি স্যার, চিন্তা করবেন না। বিকেলে লাবরাং মনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে দেবার্নব। সন্ধ্যায় ফেরার সময় আশীর্বাদ করার পরে লামা রিনপোচে তাকে কেবল একটাই কথা বলেছেন, কবে ফিরছো জানিও, অপেক্ষায় থাকবো। খুব তাড়াতাড়ি গুরুজি, এখনও অনেকটা শেখা বাকি। 13 জুলাই বিকেল 5:30 কেভেন্টার্সের সিঁড়ি থেকে নামার সময় খবরটা পেয়েছে দেবার্নব। নিচের রাস্তা দিয়ে সোজা মিনিট 3 হেঁটে মলে পৌঁছে দেখল খবরটা সত্যি। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, সামনে ভিড়ের পরিমাণটাও কম নয়। তবে শো শুরু হতে এখনও আধ ঘন্টা। পাশের মার্কেট থেকে ঘুরে বাড়ির জন্য কেনাকাটা সেরে পুনরায় মলের মাঝখানে এসে হাবিব মল্লিকের কিউরিওর দোকানে ঢুকল দেবার্নব।
পছন্দ মতো একটা চামড়ার খাপে মোড়া কুকরি কিনে বেরোতেই দেখল বাইরে চেঁচামেচি শুরু হয়ে গেছে। স্টেজ থেকে কিছুটা দূরে গাড়ি এসে দাঁড়িয়েছে। স্টেজের পিছন থেকে সিঁড়ি দিয়ে উঠে এলেন বাঙালির অন্যতম পছন্দের এক বৃদ্ধ। যদিও বার্ধক্য রয়েছে তার শরীরে, আপামর বাঙালির কাছে তিনি বেলা বোস। মেরিয়ানের পছন্দের মানুষ হয়ে রয়েছেন, থাকবেনও। অঞ্জন দত্ত, ডান পাশে পুত্র নীল, বাঁদিকে অমিত দত্ত। দর্শকদের উচ্ছ্বাসের পর প্রথম গান শুরু হতেই দেবার্ণব লক্ষ্য করল একটু সামনের দিকে একজন স্পষ্ট উচ্চারণে গলা মিলিয়েছে। অবশেষে সিগারেট তুমি আমি সবাই। কৌতূহল বশত সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। গান শেষ হওয়ার পরে মুখে একটু হাসি নিয়েই দেবার্ণব জিজ্ঞেস করল, বাঙালি? ও আপনিও? হ্যাঁ, অঞ্জন ভক্ত বাঙালি। সে তো আমিও। কলকাতা? না, কিছুটা দূরে। কোন নগর? ওই হাওড়া থেকে। আরে বলতে হবে না, চিনি। আপনি? আমি মঙ্গন থেকে, তবে আদি বাসস্থান বেঙ্গলেই। ও গ্রেট। হাই, আমি অর্ঘদীপ।